সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1029তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্তনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ সৌরভের জীবনের হৃদয় কাঁপানো এক আধ্যাত্মিক টাইপের বাস্তব জীবন কাহিনী। আজকের গল্পের টাইটেল মৃত স্ত্রীর ভাঙা কবরে দিয়ে আসে দুধের সন্তানকে। এক বাবা তার মৃত স্ত্রীর ভাঙা কবরে দিয়ে আসে নিজের নবজাতক দুধের সন্তানকে। এই গল্পটা এক আধ্যাত্মিক টাইপের বাস্তব জীবনের গল্প। আমি নিশ্চিত করে বলতে পারি, গল্প শেষ পর্যন্ত শোনার পরে যদি গল্পের মধ্যে আপনি ঢুকতে পারেন, আপনার মনে হবে যেন আপনি পৃথিবী ছেড়ে অন্য কোনো এক গ্রহে চলে গিয়েছেন। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এবং কল্পনা রাজ্যে হারিয়ে যাওয়ার মতো বিস্ময়কর তাজ্জব এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই সৌরভকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৌরভ হোসেন। আমার বাড়ি বন্তনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষি কাজের সাথে জড়িত। আমিও আমার শৈশবে আমার ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। আমার পরিবারে আমি ছোটোবেলায় দেখেছি যে প্রচুর পরিমাণের অভাব অনটন। আমার বাবা পরিশ্রম করে মাঠে ফসল ফলিয়ে যে টাকা উপার্জন করতো, সেই টাকা দিয়ে আসলে আমাদের পরিবারটা ঠিকভাবে চলতো না। 3 বোনের ভরণ পোষণ থেকে শুরু করে দাদা দাদির ঔষধ বড়ি এবং আমার খরচ, আমার বাবা একা কৃষিকাজ করে সবার খরচ দেওয়া আমার আব্বার পক্ষে সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে আমিও আমার শিক্ষা জীবন শেষ করি, মানে অল্প দূর পর্যন্ত পড়াশোনা করি। অনেক ছোটোবেলায় আমার বাবার সাথে আমি নিজেও তখন কৃষি কাজের সাথে জড়িত হয়ে যাই। বাবা তখন মাঠে কাজ করতো এবং বাবার সাথে আমিও সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত আমাদের ওই নীল সবুজ মাঠে আমিও কাজ করে বেড়াতাম। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই। আমার বয়স যখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি, তখন আমি একেবারে টাগরা জওয়ান। বাট আমার কাছে তখন কেন জানি মনে হচ্ছিল যে আমার বাবা সারা জীবন অন্যায় করে আসছে, মানে বিনা কারণে পরিশ্রম করে গেছে এবং নিজের পরিশ্রমের ফসল আমার বাবা অন্য কারো ঘরে তুলে দিয়েছে। বিষয়টা ছিল এরকম, আমাদের নিজস্ব তেমন কোনো জায়গা সম্পত্তি ছিল না। আমার বাবা যেই জমিতে ফসল করতো, এই জমি ছিল অন্য কারো জমিতে আমার বাবা বর্গায় চাষ করতো। তো বর্গায় চাষ করলে যেটা হতো, যে পরিমাণের ফসল জমিতে পেত তার অর্ধেক আমার বাবা নিজের ঘরে আনতো এবং বাকি অর্ধেক যিনি জমির মালিক তার কাছে দিয়ে দিত। প্রথম দিকে হয়তো আমার আব্বার অতটা সমস্যা হয়নি, আব্বা ঠিকমতো চলতে পেরেছে। কিন্তু লাস্ট পর্যায়ে এসে সার বা কীটনাশকের যে পরিমাণের দাম বেড়ে গেছে এবং দিন মজুরের যে পরিমাণের দাম বেড়েছে, সেই হিসাব করলে দেখা যায় আমার বাবা যে অর্ধেক ফসল নিজের ঘরে আনে, সেই অর্ধেক ফসল বিক্রি করে আমার বাবা সারের দোকানে, ঔষধের দোকানে অথবা যারা আমার বাবার মাঠে কাজ করে বদলা হিসাবে ওদের টাকা দেওয়ার পর অবশিষ্ট আমার বাপজানের কাছে আর তেমন কিছুই থাকে না। তার মানে আমি বুঝেই যাচ্ছি যে আমার বাবা যে পরিশ্রম করতেছে, পরিশ্রমের ফসল আমার বাবা ঠিকই ফলাচ্ছে, কিন্তু ফসলের এক অংশ নিয়ে যাচ্ছে যিনি জমির মালিক তিনি, এবং ফসলের অন্য অংশ নিয়ে যাচ্ছে আমাদের ওই সার দোকানদারের হিন্দুর ওই মালিকটা। দেখা যায় দিন শেষে আমার বাবা শূন্য হাতে ঘরে ফিরে আসে। আমি তখন চিন্তা করলাম, এইভাবে অন্যের জমিতে ফসল ফলিয়ে কোনোভাবেই জীবিকা নির্বাহ করা যায় না, আমাকে অন্য কোনো কিছু করতে হবে। কিন্তু ওই মুহূর্তটাতে আমি একেবারে অসহায় ছিলাম যে আমি অন্য কোনো কিছু করব, এরকম কোনো পথ বা রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না যে অন্য কী করা যায়। এমন করে চিন্তা ভাবনা করতে করতে আমি হঠাৎ করে ভাবলাম যে অন্য একটা কাজ আমার কাছে খোলা আছে, যেটা মোটামুটি আমাদের কৃষি কাজের সাথে জড়িত এবং যেটা করলে আমি মোটামুটি ভালো টাকায় ইনকাম করতে পারবো। আমি তখন গেলাম হচ্ছে আমাদের গ্রামে যে মানুষরা আছে তারা হচ্ছে আপনার যে জমিগুলো খনন করে, ওই জমিতে যে ট্রাকগুলো ব্যবহার করা হয়, জমি খনন করার জন্য যে ট্রাক বা ট্র্যাক্টর, আমি তখন ওই ট্রাকের ড্রাইভিং শেখার জন্য একজনের সাথে যোগান দিই। একজনকে আমি বলি, আমাদের এলাকারই এক লোক আছে, ওনাকে আমি বলি
যে আমি আপনার সাথে ট্রাক ড্রাইভিংটা শিখবো, তারপর আমি জমি খনন করব, অ্যান্ড এটাতে মোটামুটি ভালো টাকা ইনকাম, রাত দিন মিলিয়া যদি আমি মানে সিজনের সময় জমি খনন করি তাহলে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যাবে। তো ওনাকে বললাম, বলার পরে ইনি তখন ওনার ওই ট্রাকে আমাকে নিল। তো ট্রাকে নেওয়ার পরে যেদিন মানে প্রথম দিন রাতের বেলায় উনি হঠাৎ করে ট্রাক নষ্ট হয়ে যাচ্ছে, মানে বারবার আমি আমি ওনার পাশে বসে আছি, মানে জমিনের আইলের পাশে বসে আছি, উনি ট্রাক চালাইতেছে। দেখা যায় একটুখানি টান দেওয়ার পরেই হঠাৎ করে ট্রাকের স্টার্ট বন্ধ হয়ে যায়, ট্রাক চলে না। তো ট্রাক যেহেতু চলে না, উনি বারবার আমাকে জিজ্ঞেস করতেছে, কী ব্যাপার সৌরভ, তোমার তো ভাগ্য খারাপ, তোমারে আজকে আমি আমার সাথে আনলাম, এখন আনার পরে দেখি যে আমার ট্রাকটারই চলতেছে না। এই বলে, কাকা চলবে, হয়তো অন্য কোনো সমস্যা আপনি খুঁজে দেখেন। এমন করতে করতে দেখা গেলো আমাদের সারা রাতে কেটে গেল, উনি এমনভাবে ফসল আর ফলাতে পারলেন না। তো এরপরে আমরা চলে আসলাম বাড়িতে। আমি দিনে 2টা বাজে ঘুম থেকে উঠি। উঠার পরে আমার মা আমাকে বলতেছে, সৌরভ, ওই ট্রাক ড্রাইভার এসে বাড়িতে বলে গেছে আজকে রাতে আর তোকে ট্রাকে মালিকের সাথে নিবে না, ট্রাক ড্রাইভার তোকে সাথে নিবে না, তোকে অন্য কাজ করতে বলছে, উনি আর তোকে সাথে নিয়ে যাবে না। আমি তখন বললাম যে আমাকে সাথে নিয়ে যাবে না কেন, আমি তো গতকালকে ওনার সাথেই ছিলাম এবং অনেকগুলো ফসল উনি অনেকগুলো ফসলি জমি উনি চাষবাস করেছে, আমি দেখেছি, খনন করেছি, কিন্তু এখন আমাকে নিবে না কেন? আমার মা তখন আমাকে বললো, ওই যে কুসংস্কার। আমি তখন বুঝতে পারলাম যে এক কুসংস্কারে আমার পুরো জীবনটাই শেষ। কুসংস্কারটা হচ্ছে ঠিক এরকম, ছোটোবেলায় আমার জীবনে একটা ঘটনা ঘটে। এটা হচ্ছে এরকম, আমি জন্ম হবার পরে নাকি প্রচুর পরিমাণের কান্নাকাটি করতাম। আমি জন্মানোর পরে খুবভাবে কান্না করতাম, চিৎকার করে কাঁদতাম। দেখা যায় কোনোভাবে আমাকে ভালো করা যেত না, ঠিক করা যেত না। এরপরে আমার মা আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যায় এবং কবিরাজের শরণাপন্ন হলে পরে কবিরাজ আমাকে তাবিজ দেয় এবং তাবিজ দেওয়ার পর আমার মাকে বলে, যদি দেখো যে কোনোভাবেই তোমার সন্তানের কান্না থামতেছে না, তো তখন কি করবা, মাগরিবের আজানের সময় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে বা মাগরিবের আজানের কিছুক্ষণ পরে তোমার ছেলেকে কবরস্থানে নিয়ে যাবা, কবরস্থানে নিয়ে হাঁটাহাঁটি করাবা বা তুমি সহ যাবা কবরস্থানে, ওকে নিয়ে হাঁটবা, তাহলে দেখবা মোটামুটি ওর কান্না থেমে যাবে। আর আমার কান্নাটাই নাকি শুরু হতো আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগে। ওই মুহূর্তটা আমি কান্না করতাম এবং এত প্রচুরভাবে কান্না করতাম যে কান্না করতে করতে আমার মুখ থেকে লালা বেরিয়ে যেত, আমি চিৎকার করে কাঁদতাম, লাল হয়ে যেতাম। আমি ছোটোবেলা থেকে মাশাআল্লাহ অনেকটাই ফর্সা ছিলাম, কিন্তু এরকম কান্না করতাম দেখে আমার মা কী করতো, মাগরিবের সময় হলে আমি যখন কান্না শুরু করতাম আমাকে কবরস্থানে নিয়ে আমার মা হাঁটতো। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে যখন আমি মোটামুটি একটু বুঝতে শিখি, বড় হই, ওই সময় আমি খেয়াল করে দেখতাম যে আমার সাথে একজন মুরব্বি টাইপের, যখন থেকে আমার বুঝ হয় বা বয়স হয়, আমি তখন থেকে বুঝতে পারি যে আমার সাথে একজন মুরব্বি টাইপের, যার দাড়ি আছে, টুপি পরা, পাঞ্জাবি, একজন ভয়ঙ্কর টাইপের লোক আমার সাথে অলওয়েজ হাঁটা চলা করতো। তো এটা আমি দেখতে পেতাম, আমি দেখতে পেতাম, কিন্তু আমার সাথে কেউ থাকলে এটা দেখতে পেতো না। তো আমি মারে বলতাম যে, মা, এই যে দেখুন এখানে বসে আছে, আমি খাবার খাচ্ছি, ওনাকে চলে যেতে বলো। আমার মা বলে, কই, কেউ তো বসে নাই। আমি বললাম, ওই যে দেখো বসে আছে, পাঞ্জাবি পরা, টুপি পরা, এরকম একটা লোক বসে আছে। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার আম্মা তখন বলতেছিল যে ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, হয়তো ছোটো মানুষ তো এরকম। এরপরে সময়টা কাটতে কাটতে একটা সময় দেখা গেল এরকম যে আমাদের গ্রামের অনেকেই এই লোকটাকে দেখতে পেত এবং লোকটা এক ভয়ঙ্কর টাইপের লোক ছিল, যার চেহারাটা খুবই ভয়ানক ছিল এবং উনি সাদা টুপি আর পাঞ্জাবি পরে বেড়াতো, মুখটা অনেকটা বৃষ্টি আকারের ছিল, দেখলে ভয় পাওয়ার মতো। তো গ্রামের অনেক মানুষ এটা দেখে এবং 1 2 3 কথা বলতে বলতে একটা সময় আবির্ভাব হয় যে আমি সর্বপ্রথম এই লোকটাকে দেখেছি বা এই লোকের প্রসঙ্গে আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। পরে গ্রামের অনেকেই আমার মাকে বলে যে তোমার ছেলেকে ভালো কবিরাজের কাছে নিয়ে যাও, তোমার ছেলের সাথে খারাপ কোনো জিনিস আছে এবং এটা অন্য অন্য মানুষের সামনেও পড়তেছে। আমি তখন প্রায় অনেকটাই ছোট, আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছর বা 6-7 বছর এরকম হবে। তো প্রথমে আমার মা আমাকে যে কবিরাজটার কাছে নিয়ে গিয়েছিল, যিনি বলেছিল মাগরিবের সময় কান্নাকাটি করলে আমাকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, ওই কবিরাজটা তখন মারা গেছে, উনি বেঁচে নাই। তা আমার মা চিন্তা করতেছিল যে অন্য কোন কবিরাজের কাছে আমাকে নিয়ে যাবে বা কোথায় নিয়ে যাবে, এইভাবে তো আর অ্যাটলিস্ট থাকা যায় না। দেন আমার মা তখন করলো কি, আমার মায়ের নানু বাড়িতে আমার আম্মার নানু বাড়িতে এক কবিরাজের কাছে মহিলা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায়। আমি খুব ছোট ছিলাম, পরে মহিলা কবিরাজ আমাকে নিয়ে বলতেছে যে আমার মা যে সুন্দর সময় কবরস্থানে আমাকে নিয়ে ঘুরতো, ওই সময় একটা খারাপ জিন আমার মায়ের বা আমার নজরে পড়ে বা আমার দিকে খারাপ নজর দেয়। তো ওই মহিলা কবিরাজ আমার মাকে বলে, সমস্যা নাই, আমি চিকিৎসা করে দিব। পরে ওই মহিলার চিকিৎসার ফলে আমি এই জিনিস থেকে মুক্ত পাই, আর এটা আমার কোনো সমস্যা করে না, আমি এটার সামনেও পড়ি না, সব কিছু মোটামুটি প্রায় অনেকটাই ঠিক হয়ে যায়। যদিও সব কিছু ঠিক হয়ে যায় আমার ভিতর থেকে, কিন্তু গ্রামের মানুষের মুখে মুখে এই জিনিসটা আদৌ ঠিক হয়নি। সবাই একইভাবে বলতো
আমার সাথে জিন আছে, আমার সাথে ভূত আছে, এবং এই ভয়ে অনেকে আমার সাথে কথাও বলতো না। রাতের বেলায় কেউ আমাকে দেখলে মানে বিসমিল্লাহ পড়তো বা আস্তাগফিরুল্লাহ পড়তো, এরকমভাবে হচ্ছে আমাকে ভয় পেত। সেই সুবাদে আমি যখন ওই কাকার সাথে আপনার কাজে গেলাম, তখন তিনিও মনে করলো যেহেতু আমাকে নিয়ে যাওয়ার পরে বারবার ওনার ওই ট্রাকের স্টার্টিং বন্ধ হয়ে যাচ্ছে, দেন উনি ভাবলো যে আমার সাথে খারাপ ওই জিনটা এখনও আছে, ওই খারাপ জিনটা আমার সাথে থাকার কারণে ওনার ট্রাক চালানোতে ক্ষতি হচ্ছে, যার জন্য উনি ওনার সাথে আর ট্রাক ড্রাইভিংয়ে আমাকে নিয়ে গেল না। এরপর আমি কি করলাম, পুনরায় আবারও আমার আব্বার সাথে ওই মাঠে কাজ করি। কিন্তু ভাই মাঠে কাজ করে আসলে কোনো লাভ নাই, শুধু বিনা কারণে পরিশ্রমই করে যাচ্ছি, বাট কোনোভাবে আমি কোনো লাভবান হতে পারতেছি না। এরকম করতে করতে হঠাৎ করে ওই সময় নতুন এক জোড়া ট্রাক বের হয়, মানে যে ট্রাকগুলো দেখা যায় আপনার মাঠেও চলে আবার রাস্তায়ও চলে। সৃজনে মাঠে চলে, আবার যখন খননের কাজ শেষ হয়ে যায় তখন ওইগুলো আবার রাস্তার মধ্যে চলে, ইট সহ বালি বা বিভিন্ন ধরনের জিনিস টানে। ওই যে আপনার জমি ফসলে মানে ফসল খনন করা, মানে জমি খনন করার যে ট্রাকগুলো হয়, ওই ট্রাকটারের পিছনে যে বোঝা হয়, মানে আপনার ডাব্বা বসায়। আমি তখন কি করলাম, ওইগুলোতে ঢুকে গেলাম। আমাদের এলাকাতে ওইগুলো আছে, মানে দূরের ড্রাইভারদের যারা আমাকে চিনে না জানে না, ওদের সাথে আমি তখন ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে মোটামুটি আমি 6 মাসের মধ্যে ভালো ড্রাইভিং শিখে যাই। মানে এই যে ট্রাক চালানোটা আমার পুরো অভিজ্ঞতায় চলে আসে, আমি ট্রাক চালাতে পারি। এবং এরপরে আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা লোকের সাথে কথাবার্তা বলে আমি তখন সেখানে একটা নিই, মানে ট্রাক নিয়ে আমি খনন করব, মানে ফসলের মাঠ খনন করব। তা আমি তখন এই কাজটা নিই, কারণ এটা আমার কাছে খুব ভালো লাগতো। কেন জানেন, রাতের ওই গুটগুটে অন্ধকারে আমি মাঠে মাঠে ঘুরে বেড়াবো এবং সেখানে আমি ফসলি জমি খনন করব, এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগতো। এবং ভালো লাগা থেকে আমি তখন এই পেশার সাথে খুব ভালোভাবে জড়িয়ে পড়ি। আমি তখন আমাদের এলাকার অনেক দূরের কোনো এক ট্রাক ড্রাইভারের, মানে ট্রাকের মালিকের সাথে কথাবার্তা বলে ওনার ট্রাকটা নিয়ে নিই। যতটুকু কাগজপত্র ডকুমেন্ট দেওয়া দরকার সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে আমি তখন সেখানে হচ্ছে মানে ট্রাক চালাইতাম। তো দেখা যায় ভালো টাকায় পাইতাম, মাসে মাসে বাড়িতে আসতাম, এসে মাকে টাকা দিয়ে যাইতাম। যখন হয়তো আপনার শুকনার সৃজন হইতো, মানে মানুষের জমিতে ফসল লাগাই ফেলতো, ওই সময় আমরা রাস্তাঘাটে ইট টানতাম, বালি টানতাম। এবং যখনই হচ্ছে আপনার আবার খননের কাজ আসতো, তখন ওই পিছনের বক্সটা সরিয়ে আমরা আবারও হচ্ছে মাঠে নেমে যেতাম, ফসল মানে জমি খনন করতাম। এইভাবে আমার দিন রাতগুলো কাটতেছে। এভাবে আমি প্রায় আপনার 17, 18 বা 19, 20 বছর মতো হয়ে যায়। আমার এক্স্যাক্টলি ওই সময় বয়সটা মনে নাই, তবে আমি তখন ট্রাকটা জোয়ান, একেবারে জোয়ান। আমি তখন এই ভালো টাকা ইনকাম করি, প্রতি মাসে টাকা পাঠাই, এবং আমার ইনকামে টাকা দিয়ে আমার ছোটো যে 3টা বোন ছিল, 2টা বোনের বিয়ে দিয়ে দিই। এবং 2টা বোনের বিয়ে দিয়ে আমার মায়ের সাথে আর একটা বোন আছে। আর আমার আব্বাকেও টোটালি আর মাঠে যাইতে দিই না, আব্বাও মাঠে কাজ করতে হবে না। আমার কথা হচ্ছে আমি যে টাকা ইনকাম করতেছি ওই টাকা দিয়ে তো আমি ভালোই চলতেছি, আমার পরিবারও ভালো চলতেছে। আব্বা দেখা যায় মাঠে ফসল ফলায়, এতে কোনো লাভ হয় না, অর্ধেক নিয়ে যায় দোকানে, অর্ধেক নিয়ে যায় জমির মালিকে। তো এই জন্য আর আমি আর আব্বাকে মাঠে নামতে দিলাম না, আমি তখন ফসল ফলাচ্ছি এবং এরকম করে আমার সময়গুলো কাটতেছে। এইভাবে একদিন হলো কি, আপনার অনেক রাতের বেলায়, মানে ঘুটঘুটে এক অন্ধকার রাতে আমি ট্রাক চালাচ্ছি, এমন করতে করতে হঠাৎ করে আমার ভিতরে কেমন জানি অনেকটা ঘুম ঘুম ভাব আসতেছে। মানে আমি ট্রাক চালাইতে পারতেছি না, মানে প্রচণ্ড রকমের ঘুমের লাইক আসতেছে, মানে মনে হয় এই বুঝে আমি ভেঙে পড়ে যাব, চোখটা ভেঙে আসতেছে। একটা পর্যায়ে আমি করলাম কি, যে আমার ট্রাকটারে আমি জমি থেকে উঠাইলাম, উঠে ভাবলাম, তখন রাত্র প্রায় আপনার 12টা থেকে 1টার মতো বাজে। তো 12টা থেকে 1টার মতো বাজে, আর আমার তো ওই এলাকাতে কেউ পরিচিত নয়, আমি কাউকে চিনিও না, যে কারো মানে বাড়িতে যাব বা কারো বাড়িতে গিয়ে ঘুমাবো, এরকম কোনো রকমের কাউকে চিনিও না। আর আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি ঘন্টা 2 একটু ঘুমাইলে আমার ঘুমের যে লাইটটা আছে এই লাইটটা কেটে যাবে, এবং ঘুমের লাইট কেটে গেলে পরে আমি পুনরায় আবারও খননের কাজ শুরু করব, মানে আমি এটা করব। এই জন্য আমি ট্রাকটাকে একটু উপরে উঠাইয়া, একটু মোটামুটি এখানে বনের মতো ছিল একটা জায়গা, আমি তখন সেই জায়গার মধ্যে ট্রাকটাকে দাঁড়ো করালাম। আমার ট্রাক দাঁড়ো করিয়ে আমি তখন ট্রাক থেকে নামলাম পরে ট্রাকটাকে লক করে ট্রাকের সামনে বিছনা বিছিয়ে আমি তখন মাটির মধ্যে শুয়ে পড়লাম। শুইলাম একটু ঘুমাবো, কিন্তু যখনই ভাই আমার একটু তন্দ্রায় আসছে, আমি মোটামুটি একটু ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে ওই জংলার ভিতর থেকে কে জানি কান্না করতেছে, মানে আমি একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি যে আমার কানে আসতেছে, যে জঙ্গলের ভিতরে একটা অদ্ভুত রকমের কান্নার শব্দ, এবং নারীর এই শব্দটা, কোনো মেয়ে বা কোনো মহিলা মনে হয় কান্না করতেছে। তখন ভয় পাইলাম যে কী ব্যাপারে, এত রাতের বেলায় এখানে কান্না করবে কে। তা আমি তখন এখান থেকে উঠলাম, উঠে খুব খেয়াল করে দেখলাম যে আপনার জঙ্গলের ভিতর থেকে ঘুমরিয়ে একটা কান্নার শব্দ আসতেছে, একেবারে ঘুংরিয়ে কান্নার শব্দ আসতেছে, বিলাপ করে করে মনে হয় কেউ কান্না করতেছে। ভয় পেয়ে গেলাম আমি, কারণ এই জায়গাটা আমি চিনি না, এটা খুব নতুন একটা জায়গা, এবং আমি কখনোই ওখানে আর আসি নাই। সম্পূর্ণ ঘর বাড়ি মানুষ সবই আমার কাছে সম্পূর্ণ নতুন, শুধুমাত্র জমি খনন করার জন্য আমি আসি, এবং ওই সময় আমার সাথে কোনো হেল্পার নাই।
তার বেশ কয়েকদিন আগে আমার যে হেল্পারটা ছিল হেল্পারটা চলে গেছে, ও মানে আর কাজ করবে না, আমার সাথে চলে গেছে আর কি, ও আর নাই। তো হেল্পার নাই যেহেতু আমি একাই তখন ট্রাক চালাইতাম। তো গুটগুটে অন্ধকার রাতের বেলায় জঙ্গলের ভিতর থেকে কে কান্না করতেছে, এটাই তখন আমার মনে প্রশ্ন জাগলো যে আসলে কান্নাটা করে কে। ভয়ে তখন একদম গলা শুকিয়ে আসতেছে, আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ কী করা যায় এবং এখান থেকে বাঁচার উপায় কি, আল্লাহ তুমি রক্ষা করো। কান্নাকাটি করতেছি। একটা পর্যায়ে বুকে একটুখানি সাহস সঞ্চয় করে আমি তখন আস্তে আস্তে করে জঙ্গলের ভিতর দিকে যেতে শুরু করি। একটু করে যখন জঙ্গলের একদম ভিতরের দিকে যাই, আমি দেখতে পাই যে একটা মেয়ে বা একটা মহিলা হবে কান্না করতেছে ওখানে বসে বসে। তো ভালো করে তাকায় দেখলাম যে আসলে এটা একটা মেয়ে বা মহিলা, এরকমটা আমার কাছে মনে হলো। তখন আমি বললাম কে এখানে বলার পরে মহিলারা তখন দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে আমি তখন বুঝতে পারলাম যে না, এটা কোনো মানুষ, জিন বা যদি অন্য কিছু হতো তাহলে তো মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে চলে যেত, কিন্তু উনি তো গেল না, আমার সামনে দাঁড়িয়ে আছে, তার মানে এটা হচ্ছে কোনো মানুষ। আমি বললাম, আমি তখন সামনে গেলাম, একটু ভয়কে জয় করে আমি অনেকটাই সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখি উনি দাঁড়িয়ে আছে। পরে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। পরে সালামের উত্তর দেয় না, তখনও কান্না করতেছে দাঁড়ায়। আমি বললাম, বোন আপনি কি, আমি তো আপনাকে চিনি না, এত রাতের বেলা এখানে কান্না করতেছেন কেন? তা বলে এখানে কাঁদলে কি আপনার কোনো সমস্যা, এরকম করেই বলে। মুখটা শাড়ির আঁচল দিয়ে লুকিয়ে রাখছে, মুখটা দেখা যাচ্ছে না। আমি তখন বললাম যে না, কান্না করলে তো কোনো সমস্যা নাই, আপনি কান্না করতেই পারেন, কিন্তু এত রাতের বেলা এখানে কোনো মানুষ নাই, একেবারে জনশূন্য একটা জায়গা, আপনি এসে কান্না করতেছেন, মানে আপনার সমস্যাটা কি আমাকে একটু বলেন, যে আপনি কেন কান্না করতেছেন, কি সমস্যা? তারপরে বলতেছে, ভাই দেখেন আপনি চলে যান, ঘরে তো কান্না করতে পারি না বলে জঙ্গলে আসছে কান্না করার জন্য, এখানেও বুঝি আমাকে বিরক্ত করবেন, আমি কি একটু মন খুলে কান্নাও করতে পারবো না? তো মেয়েটার সাথে কথা বলে মনে হলো যে ওর মনের ভিতরে অনেক কষ্ট, মানে অনেকটা কষ্ট জমে আছে। আমি তখন বললাম যে বসেন, আমি একটু আপনার সাথে বসে একটু কথা বলি। পরে বলে, আমি আপনার সাথে কথা বলবো কেন, আমি চলে যাবো। আমি বললাম না যাই না, এখানে বসেন। কিন্তু অবাক হয়ে গেলাম, আমি তার হাতে একটা রশিও দেখলাম, যেটা দেখে আমার কাছে মনে হলো সে ফাঁসি দেওয়ার জন্য বা আত্মহত্যা করার জন্য এই জায়গার মধ্যে আসছে। বিশেষ করে এটা দেখার পরে আমি তখন তাকে বসাইলাম যে আপনি এখানে বসেন, আমি একটু আপনার সাথে কথা বলি। পরে বলতেছেন, আমি চলে যাবো, আমার ঘরে আমার স্বামী আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, স্বামী আছে, সমস্যা নেই, তাহলে আপনি একটু জঙ্গল থেকে বেরিয়ে আসেন। পরে আমি ট্রাকের কাছে আনলাম, উনি ট্রাক দেখে তো অবাক হয়ে গেল যে এটা এখানে কেন। আমি বললাম, আমি এটা চালাই, আমি এটার ড্রাইভার, আমি এখন কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমের কারণে ট্রাক চালাইতে পারতেছি না, যার জন্য ট্রাকটা এখানে রেখে একটু বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ আপনার কান্নার শব্দ শুনে জঙ্গলের দিকে গেলাম। তো আপনার বাড়ি কোনটা? তো আমাকে আঙ্গুল দিয়ে দেখালো ওনার বাড়ি ওইটা, মোটামুটি এখান থেকে অনেকটাই দূরে। তাই বললাম, এত দূরে আপনার বাড়ি, আপনি সেখান থেকে জঙ্গলের মধ্যে এসে কান্না করতেছেন, আপনার ভয় লাগে না? সে বলে, ভয় লাগবে কেন, আমি তো আত্মহত্যা করার জন্য আসছি, আমি তো এখন কান্নাকাটি করতেছি এবং কিছুক্ষণ পরে আমি ফাঁসিতে ঝুলে যেতাম। বলি, কেন আপনি ফাঁসিতে ঝুলে যাবেন, কী এমন সমস্যা আপনার? আপনি যদি কিছু না মনে করেন আপনি আমার কাছে না বলতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আর আমার বাড়িও অনেক দূরে, এখান থেকে অনেক দূরে আমার বাড়ি, আমি এখানকার কাউকে চিনিও না যে আমি আপনার কথা কাউকে বলে দিব। তো মহিলাটা বলতেছে, আপনি আমার কথা যদি বলে দেন তাহলে আমার কোনো সমস্যা নাই, আপনি যদি কারো কাছে বলতে হয় তাহলে বললেন, আমি হতভাগা কপাল পরা জনম দুঃখী একটা মহিলা। আমি বললাম, কী হয়েছে আপনাকে বলেন। বলে, আমার স্বামী নেশা করতো, জুয়া খেলতো, অনেক খারাপ চরিত্রের একটা মানুষ ছিল, ভালো ছিল না। আমার বাবা মা ওকে আমার কাছে আমাকে যখন বিয়ে দেয় তখন সে খুব ভালো ছিল, বাট আমাকে বিয়ে করার পরেই ও জানি কেমন হয়ে গেল। এই মহিলাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দরী, যেটা অদ্ভুত রকমের সুন্দরী। পরে আমি বললাম যে তারপর? বলে, তারপর হচ্ছে কি যে ও হঠাৎ করে এই মদ খেতো, জুয়া খেলতো বা খারাপ পথে চলে গেছে। তো সেখান থেকে আমি ভাবলাম তারে কি করা যায়, ভালো লাইনে কীভাবে আনা যায়। তো পরে আমার বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা নেই এবং আমি কিছু টাকা আপনার সমিতি থেকে নেই, ওই যে গ্রামের যে সঞ্চয় যে সমিতিগুলো হয় না, এই সমিতির কাছ থেকে কিছু টাকা নেই, আমার আব্বা আম্মার কাছ থেকে কিছু টাকা নেই এবং কিছু টাকা নিয়ে আমি তখন আমার স্বামীকে একটা ব্যবসা ধরাই দিই। কিন্তু কোনোভাবে ও ওই নেশা ছাড়তে পারতেছিল না, ব্যবসার পুঁজিটা পর্যন্ত নেশার কাজে ব্যয় করে ফেলে, নেশা করে ফেলে ব্যবসার পুঁজির টাকা দিয়ে। এখন আমি আমার বাপ মায়ের কাছে যেতে পারি না। আমার বাবা মা আমাকে বারবার বলছিল যে লোকটা ভালো না, এই লোকটার সাথে সংসার না করার জন্য, তাকে ছেড়ে দিয়ে আসার জন্য, কিন্তু যাকে বিয়ে করেছি সে তো আমার স্বামী, আমি তো বাঙালি নারী। তো ওই হিসাবে ভাবলাম থাকি না ওর সাথে এবং থেকে দেখি ওকে ভালো করতে পারি কি না। ওই হিসাবে ওর সাথে থেকে গেলাম এবং থেকে যাওয়ার পরে আমি আমার বাবা মায়ের কাছ থেকে টাকা, সমিতি থেকে টাকা নিয়ে ওকে যেই ব্যবসা ধরাই দিলাম ওই ব্যবসাটাও খেয়ে ফেললো। এখন বাবা মা আমাকে গালাগালি করে এবং প্রতিদিনই সমিতির লোকেরা আসে কিস্তির টাকার জন্য। আমি না কিস্তির টাকা দিতে পারি, না আমার বাবা মায়ের কাছে যেতে পারি, এবং এখনও সে ওভাবেই নেশা করতে না পেরে প্রতি রাতে এসে আমাকে মারে, আমার গায়ে হাত তোলে।
তো আমার কাছে মনে হলো যে এতটা অত্যাচার অবিচার সহ্য করার চেয়েও এই দুনিয়া থেকে চলে যাওয়াটাই তো আমার জন্য ভালো। আমি আর নিতে পারতেছিলাম না, যার জন্য আত্মহত্যার পথটা বেছে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আত্মহত্যা করতে গিয়েও শান্তি মতো আত্মহত্যা করতে পারলাম না। আপনি সেখানেই এসে আমাকে বাধা দিয়ে বসলেন। আমি বললাম, বোন বসেন, আপনি সত্যি অনেক দুঃখী একটা মানুষ, এটা আমি জানি, তা কিছু মনে করে না। আপনার জামাইকে আপনি অন্য কোনো কাজ করাইতে পারেন না? অন্য কোনো কাজ আপনার জামাই করে না? বলে না, ও তো অন্য কোনো কাজ পায়ও না, আর ওকে কেউ কাজে নেয়ও না, কারণ ও নেশাখোরে কেউ কাজে নেয়। আমাদের এলাকাতে টুকিটাকি অনেক কাজই আছে, বাট ওরে কেউ নেওয়া যায় না। ওরে কেউ নেওয়া যায় না কারণ ও নেশা করে। আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনার স্বামীকে কোনো কাজ দেই তাহলে কি সে করবে? মহিলাটা তখন বলতেছে, তাহলে তো ভাই ভালোই হয়, আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, যদি পারেন ওরা একটা কাজের মধ্যে লাগাই দেন। আমি তখন বললাম, আপনার বাড়ি ওইটা? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন মাঠে যাব, আমি আবার আপনার জমি খনন করব, আমি সকালবেলা আপনার বাড়িতে আসবো, আপনি এখন যান, আপনি রশিটা আমাকে দিয়ে যান। পরে মহিলার কাছ থেকে রশিটা নিয়ে ওনাকে আমি বাড়ির দিকে পাঠিয়ে দিলাম, ও তখন চলে গেল। পরে আমি আবারও মাঠে আপনার জমি খনন করার জন্য গেলাম। তা জমি খনন করতে করতে চিন্তা করতেছি যে হায়রে, আমিও তো একটা সময় অনেক দুঃখে ছিলাম, অনেক অভাবে ছিলাম, আমাদের পরিবারটা অনেক অভাব অনটনের মধ্যে আমাদের দিনগুলো কাটছে, খুবই কষ্টে আমাদের সময়গুলো কাটছে। তো এই মহিলাটার যদি আমি কোনো একটা উপকার করতে পারি তাহলে হয়তো ভালোই হবে, মানে আমি ভিতর থেকে একটু শান্তি পাবো। এই চিন্তা ভাবনা করে আমি তখন সারা রাত মাঠে কাজ করি, মানে জমি খনন করি। এরপরে সকালবেলা সূর্য ওঠার পরে আমি তখন ওই মহিলার বাড়িতে যাই, এবং মহিলা বাড়িতে যাওয়ার পরেই মহিলা তখন আমাকে একটা লুঙ্গি দেয় আর একটা গামছা দেয়। আমাকে বলে, ভাই আপনি পুষ্কুনি থেকে ডুব দিয়ে আসেন। আমি তখন বললাম, আপনি আমাকে লুঙ্গি গামছা দিচ্ছেন কারণ ওই যে আপনার কাদা মাটির সাথে কাজ করেছি, তো পুরো গায়ে তখন কাদা লেগে আছে, সকালবেলা তো একদম পুরো গায়ে কাদা। পরে আমি বললাম যে না, আপনার স্বামী সন্দেহ করবে, আমি আপনার স্বামীর সাথে কথা বলে চলে যাব। আমিও চিন্তা করতেছিলাম ওই সময় যে যেহেতু আমার কোনো হেল্পার নাই, আমি মহিলার স্বামীটাকে আমার হেল্পার হিসেবে নিয়ে নিব। মহিলার স্বামীটাকে হেল্পার হিসেবে নিব, তো আমার একটা হেল্পার হলে আমার জন্য সুবিধা হয়। তো আমার একটা হেল্পার তো দরকারই। নেশা করলেও করবে, সমস্যা কি, হেল্পারই নেশা করলেও করুক, ও তো আর ড্রাইভিং করবে না, নেশা করবে, আমার সাথে তো একজন পাহারাদার থাকবে, এতেই চলবে। এই চিন্তা ভাবনা করেই আমি তখন ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে এটাই করব। পরে মহিলার সাথে কথাবার্তা হলো, এবং যাওয়ার পরে সে আমাকে একটা লুঙ্গি আর গামছা দিলাম, ওইটা দিয়ে পুষ্কুনিতে গেলাম। পুষ্কুনিতে ডুব দিলাম, গোসল করলাম, এবং গোসল শেষে আমি তখন উঠে আসলাম। উঠে আসার পরে দেখি সে আমার জন্য গরম ভাত রান্না করে রাখছে, একদম গরম ভাত রান্না করার সাথে ভর্তা, ডাল। আমি ভাবলাম যে এত কিছু কখন রান্না করলো। মহিলা বলতেছে, আমি ওইখান থেকে আসার পরেই রান্নাবান্না শুরু করে দিয়েছি, তো আপনি খাবেন, আপনার জন্য আমি এই জন্য সকাল থেকে এসে আমি রান্নাবান্না করতেছি। আমি তখন বললাম যে যাই হোক ভালো, আমি একদম ক্ষুধার্তই ছিলাম, এর আগের দিন দুপুরবেলা খাইছি, সারা রাত তো মাঠে কাজ করেছি আর খেতে পারি নাই, তো পেট ভরে তখন ভাত খাইলাম। খাওয়ার পরে আমি বললাম, আপনার স্বামী কই? বলে, আমার স্বামী তো ঘুমাইতেছে। তখন কিন্তু প্রায় 8:30 9টার মতো বেঁচে গেছে। আমি বললাম, কী বলেন, 8:30 9টার মতো বাজে, এই পর্যন্ত উনি ঘুমাচ্ছে? বলে হ্যাঁ, ও তো এরকমই করে, ঘুম থেকে উঠবে 12টা 1টা বাজে, এরপরে গিয়া বন্ধুবান্ধবের সাথে তাস খেলবে, জুয়া খেলবে, রাত আবার 9টা 10টা বাজে আসবে, এসে আমাকে মারবে, আবার যাবে, এটাই তো ওর কাজ। তো সারা রাতে জেগে থাকবে আর সারাদিন ঘুমাবে। আমি বললাম আচ্ছা যাই হোক, তো ওনাকে কি একটু ডাক দেওয়া যাবে, আমি কথা বলবো। তারপর বলে আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি ডাক দিচ্ছি। পরে ডাক দিল পরে বেটা উঠে আসলো, এবং তার চোখের মধ্যে প্রচণ্ড ঘুম, এবং তার চেহারাটাও খুব ভয়ঙ্কর ছিল, একেবারে ভয়ঙ্কর একটা চেহারা। আমি দেখে একরকম ভয় পেয়ে গেছি। আমি বললাম, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম রাকিব হোসেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে রাকিব ভাই, আমি শুনেছিলাম যে আমার একটা হেল্পার দরকার, আমি তো ট্রাক চালাই, ওইটা আমার ট্রাক, তো একটা হেল্পার দরকার, এখন আপনি কি আমার সাথে হেল্পারি করবেন? এবং ওইটা বলা পরেই বেটা তখন বলে, কে বলছে আপনাকে আমি আপনার সাথে হেল্পারি করব? মহিলা তখন বলতেছে, দেখো আর গাউরামি করো না, ওনার সাথে যাও, তুমি যদি ওনার সাথে হেল্পারি করো তাহলে 2টা টাকা ইনকামও যদি করতে পারো তাহলে খুব ভালো হবে। পরে ওই লোকে আমাকে বলতেছে, রাকিব আমাকে বলতেছে, আমার বউ কি আপনাকে বলছে আমি আপনার সাথে হেল্পারি করব? আমি বলি না না, আপনার বউ বলে নাই, এখানে আমি একজন লোক খুঁজতেছিলাম আমার সাথে কাজ করার জন্য। পরে গ্রামের কিছু লোক আপনার কথা বললো যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি নাকি রাত জাগতে পারেন, আমি তো রাতের বেলায় মাঠে কাজ করি, তো আপনি যদি রাত জাগেন তাহলে তো আমার জন্য ভালো হয়, আমার একজন সহকারী আর কি। পরে বলে ঠিক আছে, রাতের বেলায় যদি রাত জেগে থাকতে হয় তাহলে আমি যাবো, সমস্যা নেই। পরে আমি বললাম ঠিক আছে, আমি আজকে বিকেলে আসবো, আসলে পরে আপনি আমার সাথে যাইয়েন। পরে আমি ট্রাক নিয়ে চলে গেলাম আমার বাড়িতে, ওই মালিকের বাড়িতে গিয়ে মালিককে বললাম যে হেল্পার খোঁজার দরকার নেই, আমি একটা ভালো হেল্পার পাইছি অমুক গ্রামের। তো আমার মালিক বলো, অমুক গ্রামের ছেলেমেয়েরা কিন্তু ভালো হয় না, তা তুমি সাবধানে কাজ করো, বা কারো অভাবে বিশ্বাস করার দরকার নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি আবারও ট্রাক নিয়ে আসলাম বিকেলবেলা,
এবং বিকেলবেলা আসার পরে ওই লোককে নিলাম, মানে রাকিবকে নিলাম ট্রাকের মধ্যে। নেওয়ার পর আমি বললাম যে রাকিব, আপনার কোনো কাজ নেই, মানে আপনি তেমন কোনো কাজ করতে হবে না। আমি যখন জমি খনন করব আপনি আইলের মধ্যে বসে থাকবেন, মানে একজন পাহারাদার। অনেক সময় দেখা যায় চাকা জাম হয়ে যায় বা ট্রাকের কোনো ক্ষতি হয়, বা অনেক সময় ট্রাকের চাকা আটকায় যায় কাদার মধ্যে। তো এরকম বিভিন্ন কাজে কিন্তু হেল্পার লাগে। তো এই জন্য আমি ওকে আমার মাঠের পাশেই এক জায়গায় বসায় রাখছি, আমি কাজ করতেছি। তো ভাই আমি কাজ করতে করতে দেখলাম মোটামুটি এই বেটা সারাটা রাতই আপনার এই নেশার মধ্যেই ছিল। একটার পর একটা সিগারেট খাচ্ছে, আবার হাতের মধ্যে কি জানি ডলে ডলে খাচ্ছে, মানে সারাটা রাতে নেশার মধ্যে ছিল। এবং সকালবেলা আমি তার এসে বাড়িতে নামাই দিলাম, ও তখন বাড়ির মধ্যে চলে গেল। এরকম করে আমার সাথে আছে দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো আমার সাথে এই লোকটা কাজ করে। কিন্তু 1.5 মাসে আমি একটাবারও দেখলাম না যে ও মোটামুটি একটাবার এসে আমার স্টার্টিংটা ধরতে। অনেক সময় হয় না যে অনেক হেল্পাররা থাকে যাদের ড্রাইভার হওয়ার পরিকল্পনা থাকে, ড্রাইভার হওয়ার চিন্তাভাবনা থাকে, তখন তারা এসে স্টার্টিং ধরে বা ড্রাইভিং শেখার জন্য চেষ্টা করে। তো এই লোকটাকে আমি একটাবারও দেখলাম না যে 1 মিনিটের জন্য আমার কাছে এসে আমার স্টার্টিংটা ধরবে বা একটু ড্রাইভিংটা শিখবে। এরকম কোনো চিন্তা ভাবনাই তার মাঝে নাই। সে আছে ওর মতো করে থাকতেছে, রাতের বেলায় নেশাপানি করতেছে, দিনের বেলা আমি কিছু টাকা দিচ্ছি ওটা নিয়ে যাচ্ছে। মানে এটাই তার ভবিষ্যৎ বা এটাই তার জীবন। তার মাথায় আর কোনো রকমের চিন্তাভাবনা নাই যে অন্য কিছু করতে হবে, অন্য কোথাও থেকে টাকা ইনকাম করতে হবে, বা ওই ধরনের কোনো প্ল্যান বা প্রোগ্রাম তার মাথায় কোনো কিছুই নেই। তো যাই হোক, আমি আর কি করব ভাই, আমার তারা তো আর কোনো কিছু করার নাই। উনি যেভাবে থাকতে চায় আমি তাকে ওভাবেই আমার সাথে তখন রেখে দিলাম। এভাবে 1.5-2 মাসে ওনার যে ওয়াইফ ছিল, নাম ছিল রুজিনা আক্তার, রুজিনের সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়। দেখা যায় সকালবেলা ওনার বাড়িতে গেলে তখন তো আমার আব্বা আম্মাকে আমি পাইতাম না, তারা অনেক দূরে থাকতো। তা রুজিনা রান্না বাড়া করে ওর স্বামীর জন্য খাবার দিত, আমার জন্য খাবার দিত। স্বামী যেমনই হতো, খারাপ হতো আর যাই হতো, স্বামীর জন্য সবসময় কিন্তু ভালো মন্দ মানে ভালো ভালো খাবার বা এটা ওইটাও রুজিনা প্যাকেট করে করে দিত। তো স্বামী রাকিব ভাই নিজেও খাইতো, আমাকেও খাওয়াইতো, তো দুজনে মিলে খাওয়া দাওয়া করতাম। এভাবে অনেকগুলো দিন কেটে গেল। হঠাৎ করে আমি মাঝে মাঝে কিছু বিষয় খেয়াল করি, মানে এই জিনিসটা আমার হঠাৎ করে আমার যে খেয়ালে আসে যে রাকিব ভাই ফোনে কথা বলে এবং প্রচুর ফোনে কথা বলে, ফোনে কার সাথে জানি কথা বলে। একদিন হঠাৎ করে হলো কি যে আমার ট্রাক নষ্ট হয়ে গেছে মাঠের মধ্যে। ট্রাক নষ্ট হয়ে গেছে, তখন রাত আনুমানিক প্রায় আপনার 1:30 থেকে 2টার মতো বাজে। ট্রাকটা নষ্ট হয়ে গেল। তো নষ্ট হয়ে যাওয়ার পর আমি রাকিবকে বললাম যে রাকিব ভাই, ট্রাক তো নষ্ট হয়ে গেছে, এখন তো আর মিস্ত্রি পাবো না ট্রাক ঠিক করার জন্য, তো ট্রাক যেখানে আছে সেখানেই থাকুক, চলেন আপনি আর আমি গিয়া উপরে গিয়ে একটু ঘুমাই, মানে উঁচা কোনো জায়গায় ওখানে গিয়ে ঘুমাই। তা উনি বলে না চলেন, আমার বাড়িতে চলেন। আমি বললাম যে না ভাই, আপনার বাড়িতে যাবো না, এটা খারাপ দেখা যায়, আপনার ওয়াইফ আছে, আমরা এখানেই ঘুমাই, আপনার কি ঘুমাইতে কষ্ট হবে? না বলে আমি তো রাতের বেলায় ঘুমাই না। আমি ঠিক আছে চলেন। পরে এই রাকিব সাহেবের সাথে আমি তখন ওই মাঠের একটা উঁচা জায়গার মধ্যে গেলাম, বিছনার মধ্যে গেলাম। যাওয়ার পরে আমাদের ওই ট্রাকের মধ্যে মোটামুটি শোয়ার জন্য কিছু জামা কাপড় বা যে জিনিসপত্র থাকে এগুলো বের করে আমি তখন ওখানে শুইলাম। তো ঘুম তো আসতেছে না, এমনি শুয়ে আছি, চাঁদের আলো আছে আকাশে। হঠাৎ করে দেখলাম যে রাকিব তো নেশা করতেছে আর সাথে আমার পাশে বসে আছে। এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। তো ও মনে করছে আমি ঘুমাই গেছি, আমার ডাক দিছে 2বার যে সৌরভ ভাই ঘুমাইছেন? ও সৌরভ ভাই। আমি কোনো উত্তর করলাম না, মানে উত্তর করলাম না বলতে আমারও ভালো লাগে নাই। এবং ওর ফোনটা যে আসছে, কার সাথে কথা বলে বিশেষ করে এটা আমি শুনবো, যেহেতু আমার সাথে আছে ভাই। এরকমও তো হতে পারে যে আমাকে ডাকাতিও করতে পারে, যেহেতু ও খারাপ মানুষ, হয়তো কারো না কারোর সাথে কথাবার্তা বলে আমার ট্রাকটা চিন্তাই করেও নিয়ে যেতে পারে, এরকম হতে পারে না? এই ভয়ে হলো কি আমি কোনো কথা বললাম না যে ও কি বলতে চায় বা কার সাথে কথা বলে আমি এটা শুনবো। যাই হোক, এরপরে হলো কি ও তখন কারেক্টটা ফোন আসছে, ওইটা নিয়ে কথা বলতেছে। কথা বলতে বলতে আমি শুনতেছি ভাই, শোনার পরে আমি অবাক হয়ে গেলাম। ও কথা বলতেছে একটা লোকের সাথে, এবং সেই লোকেরে সে তার বউকে দিয়ে দিবে, মানে তার বউকে ওই লোকটার কাছে দিয়ে দিবে। এবং ওই লোকটা একজন খারাপ মহিলার দালাল, মানে বিভিন্ন দেশে নারী পাচার করে, একজন পাচারকারী। আমি শুনতে পেলাম সে ওই লোকটার সাথে কথা বলতেছে, টাকাটা কিভাবে দিবেন, কোন জায়গায় দিবেন, এইভাবে সে তার বউকে ওই জায়গায় দিয়ে দিবে, মানে পাচার করে দিবে, এরকম একটা আলাপ আলোচনা চলতেছে। প্রায় 10 মিনিটের মতো ওই লোকটার সাথে কথা বলে 10 মিনিটে আমি শুয়ে আছি, আমি কোনো কথা বলি নাই। কোথায় দিতে হবে বা বউকে নিয়ে সে ঘুরতে যাবে, সে কিন্তু বেশ কয়েকদিন ধরে আমারে বলতেছে যে ভাই আমার 2-1 দিনের জন্য ছুটি দিয়ে না, আমি আমার বউরে নিয়ে চট্টগ্রাম শহরে ঘুরতে যাব, সিনেমা দেখব, ঘুরতে যাব, এটা বলে। তার মানে সিনেমা দেখা আর ঘুরতে যাওয়ার নাম করে সে তার বউকে নিয়ে রাতের বেলা আবাসিক হোটেলে থাকবে, এবং সেই হোটেল থেকেই বউকে সে ওই পাচারকারীর কাছে বিক্রি করে দিবে। তাদের মাঝে টাকা পয়সারও ডিল হয়েছে, যে কত টাকা দিবে, কত টাকারও কথাবার্তা আমি শুনেছি। পরে আমি বুঝতে পারলাম যে ও তো ওর বউকে সেল করে দিবে। কি করা যায়, মানে আমার কলিজায় তখন পানি নেয় যে এরকম একটা সুন্দরী মহিলা তার স্বামীর সংসার করার জন্য এত কষ্ট করলো, এত ত্যাগ স্বীকার করলো, তারপরেও কোনোভাবেই সে তার স্বামীর সংসার কি করতে পারবে না। মানে ভিতরে অনেকটা কষ্ট হলো। আমি আর রাতের বেলায় এখানেই শুয়েছিলাম। সকাল হলো,
হওয়ার পর আমি সৌরভ ভাই মানে ইয়ারে বললাম যে রাকিব ভাইরে বললাম, রাকিব ভাই একটা কাজ করেন, একটা মিস্ত্রি ডাইকে নিয়ে আসেন, আসলে পরে আমরা তখন ট্রাক্টরে ঠিক করব। তো ওর বউয়ের কাছে কিন্তু কোনো মোবাইল নেই, মানে রুজিনের কাছে কোনো মোবাইল নেই, মোবাইল আছে আমার কাছে, মোবাইল আছে রাকিবের কাছে, মানে রুজিনের ওয়াইফের কাছে। পরে ও যখন এদিক দিয়া মিস্ত্রি আনার জন্য গেল, আমি তখন দৌড়ে তার বাড়ির মধ্যে গেলাম, রুজিনার বাড়ির মধ্যে গেলাম। যাওয়ার পর আমি রুজিনারে বললাম যে বোন শোনেন, আমার মোবাইলটা আপনার কাছে রাখেন, আমি সাইলেন্ট করে দিলাম, কেউ ফোন দিলে ধরেন না। ধরেন আমি মানে আপনাকে একটা নাম্বার থেকে কল দিব, মানে আমার এমনি যদি কল আসে আপনি রিসিভ করেন, বাট আমি না হইলে গাইটা দিয়েন, কথা বললেন না। আর যদি আমি হেলো বলি বা আমার কণ্ঠ শোনেন তাহলে আপনি কথা বললেন, মোবাইলটা আপনার কাছে রাখেন। তা বলে ভাইয়া কী হয়েছে, আপনি এরকম করতেছেন কেন? আমি বললাম মোবাইলটা আপনার কাছে রাখেন, আপনি মেহেরবানি করে আমি যে আপনাকে মোবাইল দিয়ে গেছি এই কথাটা আপনার স্বামীরে বা কাউরিয়ে বললেন না। পরে বলতেছে আপনার মোবাইল আপনি আমার কাছে দিয়ে গেলেন, কারণটা তো বুঝলাম না। আমি বলি এটা আপনি রাখেন, আমি আপনার কাছ থেকে কালকে মোবাইল নিয়ে যাব। তো আমার হাতের সিম সহ ঢুকানো মোবাইলটা আমি তখন রুজিনাকে দিয়ে তখন আবার দৌড়ে ট্রাকের কাছে আসলাম, এবং ট্রাকের কাছে আসার কিছুক্ষণ পরেই দেখলাম রাকিব ভাই একজন মিস্ত্রি নিয়ে আসছে। তো মিস্ত্রি তখন ট্রাক ঠিক করে দিল, আমি তখন রাকিব ভাইয়ের সাথে আবারও ট্রাক চালাইতেছি, মানে যে জমিগুলো খনন করা হয়নি রাতের বেলায় এগুলোতে আমি কাজ করতেছি। কিন্তু ভাই কোনোভাবে আমি কাজের প্রতি অ্যাটেনশন নিতে পারতেছি না, মানে মনোযোগ নিতে পারতেছি না যে এরকম কোনো মানুষ হতে পারে যে কিনা তার স্ত্রীকে বিক্রি করে দিতে পারে পাচারকারীর কাছে, এবং যে স্ত্রী তাকে কাজ দেওয়ার জন্য, তাকে দুমুঠো ভাত খাওয়ার জন্য এত সুন্দরী একটা মহিলা, অথচ সে চাইলে আরও ভালো কোনো ছেলেকে বিয়ে করতে পারতো, আরও ভালো কোনো পজিশনে চলে যেতে পারতো, কিন্তু সে যায় নাই। নিজের বউয়ের মুখের দিকে তাকিয়ে নিজের বউকে ভালোবেসে এবং নিজের স্বামীকে ভালোবেসে স্বামীর শত অত্যাচার সহ্য করার পরেও মাটি কামড় দিয়ে সেই স্বামীর সংসারে করে যাচ্ছে, অথচ এই মেয়েটাকে সে পাচার করে দিবে, অন্য কোথাও বিক্রি করে দিবে। মানে আমি ভাই জিনিসটা মেনে নিতে পারতেছিলাম না, মানে আমার ভিতরে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, একেবারে দুপুরের শেষ পর্যন্ত 3টা পর্যন্ত ট্রাক চালাই, এবং চালানোর পরে মোটামুটি সব কিছু আমি ঠিকঠাক করে রাকিব বেড়ে বলে, রাকিব ভাই আপনি বাড়িতে যান, আমি না হয় চলে যাই। পরে 3টা বাজে রাকিব বেড়ে বিদায় দিলাম। ওনার মন মানসিক কিন্তু খুব খারাপ, কারণ উনি দিনের বেলায় ঘুমাইতে পারে নাই, উনি আবার দিনের বেলায় ঘুম পাগল, তো ঘুমাইতে পারেন। আমি জানি উনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বে, মানে ঘরে গিয়ে ঘুমিয়ে যাবে। দেন আমি তখন কী করলাম, ট্রাকটা নিয়ে গেলাম আমার মালিকের বাড়িতে যাওয়ার পরে ট্রাকটা রাইখা আমি তখন মালিকের এক দুঃসম্পর্কের চাস্তো ভাই আছে ওর কাছ থেকে, মানে ওনার কাছ থেকে মোবাইলটা নিলাম, উনি আমার সিনিয়র মানুষ, ওনার মোবাইলটা নিয়ে তখন আমার নাম্বারটা তো মুখস্থ ছিল, আমার নাম্বারে কল দিলাম পরে কলটা রুজিনা রিসিভ করছে। আমি বললাম রুজিনা, আমি সৌরভ। বলে হ্যাঁ ভাইয়া বলেন, আপনি আমার কাছে মোবাইল দিয়ে গেলেন, মানে বুঝলাম না আমি বলি কেউ কল দিয়েছে? বলে না, কেউ তো কল দেয় নাই। আমি বলো আপনার স্বামী কই? বলো ও তো আইসা হাত মুখ ধুয়ে খায়ও নাই, ঘুমিয়ে পড়ছে। কী হয়েছে, আপনাদের ট্রাকে নাকি ডিস্টার্ব দিয়েছে, ট্রাক নাকি নষ্ট হয়েছে? আমি বললাম হ্যাঁ ট্রাক তো নষ্ট হয়েছে, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো ও আমাকে বলে কী কথা? আমি বললাম যে দেখো আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি তো তোমার সাথে সরাসরি কথা বলতে পারবো না, ও তো দেখলে মাইন্ড করবে, সন্দেহ করবে, যার জন্য কথাগুলো আমি তোকে ফোনেই বলি। তা আমাকে বলে সমস্যা নাই ভাই, আপনি বলেন কি। আমি বললাম গতকালকে রাতে এমন ঘটনা ঘটছে, আমি শুয়ে আছি, তোমার জামাই এরকম এক পাচারকারীর সাথে কথা বলছে, তোমাকে বিক্রি করে দিবে, এবং তাদের মাঝে টাকা পয়সারও ডিল হয়ে গেছে, কত টাকার মাধ্যমে তোমাকে বিক্রি করবে ওই টাকাও হয়ে গেছে। এই কথা বলার পরেই রুজিনা তখন হু হু করে কেঁদে উঠলো, মানে কান্না করতেছে। আমি বললাম কান্না করো না, তুমি কান্না করলে তো কোনো লাভ হবে না, তোমার কান্না থামো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ও বলে জানেন ভাইয়া, এই জন্যই তো আমারে আজকে কয়েকটা দিন ধরে বারবার বলতেছে তোমার জন্য শাড়ি কিনবো, চুড়ি কিনবো, তোমাকে আমি চিটংয়ে নিয়ে যাব এবং শহরে নিয়ে যাব, শহরে নিয়ে আমরা সিনেমা দেখব, আমরা বাইজিৎ মাজারে ঘুরবো, আমাকে এটা ওইটা অনেক স্বপ্ন আমাকে দেখাচ্ছে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে আমাকে নিয়ে ঘুরতে চাই কেন? ও তো আমাকে কোথাও বাইরে নিত না, বাসার বাইরে নিয়ে যেত না, সবসময় ঘরের মধ্যে আটকায় রাখতো। তো এরকম হঠাৎ করে আমাকে বলতেছে বাইরে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, ওইখানে নিয়ে যাবে, তো কেন নিয়ে যাবে? আমি তো ভাই এটা বুঝতে পারিনি, বাট এখন বুঝতে পারলাম যে ওর মনে আসলেই আমাকে নিয়ে খুব খারাপই ছিল, আমাকে বিক্রি করে দিত। আমি বললাম হ্যাঁ, ও তোমাকে বিক্রি করার জন্য মোটামুটি সব কিছু মানে প্ল্যানিং প্রোগ্রাম সব কিছু শেষ করে ফেলছে। তা তোমার কাছে আমি অনুরোধ করি, ও যদি তোমাকে কোথাও নিয়ে যেতে চায় তুমি কিন্তু যাইও না, গেলেই কিন্তু তোমাকে বিক্রি করে দিবে। আমাকে বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি যাব না, এখন আপনার মোবাইলটা আমি কীভাবে দিব? আমি বলে মোবাইলটা আমি এসে নিয়ে যাব, সমস্যা নাই। তো বলে আচ্ছা ঠিক আছে। পরে কী করলাম, আমি ট্রাক ঠিক করতেছি, মানে এর পরের দিন আমি পুনরায় আবারও আসছি, ওই রাতেই রাকিবরে নেওয়ার জন্য আসছি, নিয়ে আমি তখন আবারও ট্রাক চালাইতে আসি, সারা রাত ট্রাক চালাইছি। সকালবেলা আমি রাকিবরে বললাম রাকিব আমি একটু বাথরুমে যাব, তো এদিকে কোথায় বাথরুমে যাওয়া যায়? পরে আমার বলে ভাই এদিকে বাথরুমে যাবেন কেন? ওর বাড়ির কাছেই কিন্তু আমি তখন ট্রাকটাকে দাঁড়ো করাইছি, বলে আমার বাড়িতে তো বাথরুম আছে, আমার বাড়িতেই যান। তো পরে আমি বললাম আমি তো এটিয়ে যাচ্ছিলাম, পরে আমি বললাম তুমি ট্রাকের কাছে দাঁড়াও, তাহলে আমি একটু বাথরুম থেকে আসি।
পরে ওর বাড়িতে গেলাম, বাথরুমের নাম দিয়ে গিয়ে আমি তখন রুজিনার বললাম যে আমার মোবাইলটা দিয়ে দাও। ও বলে নেন। আমি বললাম আর যদি কোনো ইনফরমেশন বা কোনো কিছু হয় আমি তোমাকে বলবো। এই কথা বলার পর ওর কাছ থেকে আমি মোবাইলটা নিয়ে নিলাম, এবং মোবাইলটা নিয়ে নেওয়ার পরে দেন আমি তখন চলে আসছি আমার জায়গায়। আমি চলে আসছি, আসার পরে আমি তখন আবারও রাকিবের সাথে থাকতেছি, কাজ করতেছি। এভাবে 5 দিন পরে হঠাৎ নতুন একটা নাম্বার থেকে আমার কল দিল রুজিনা। কল দিয়ে বলতেছে ভাইয়া আমি না এই পুরনো মোবাইলটা কিনছি, এই মোবাইলটা কিনছি একজনের কাছ থেকে, সিমটা আমি কিনছি আপনার কল দেওয়ার জন্য, আপনার সাথে মাঝে মাঝে কথা বলার জন্য। আমি বললাম ওমা, এটা যদি তোমার জামাই জানতে পারে তাহলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। তোমার জামাই তো অনেক রাগী মানুষ, তুমি যে মোবাইল ব্যবহার করো এটা জানলে তো উনি তোমার গায়ে হাত তুলবে, তোমাকে আবারও মারবে। তা বলে না, আমি তো মোবাইলটা নিজের টাকা দিয়েই কিনছি, আমার হাঁস মুরগি আছে, হাঁস মুরগি আর ডিম বিক্রি করে টাকা জমিয়ে তারপর আমি মোবাইলটা কিনছি। তা আমার হাজব্যান্ড আমাকে কিছুই বলবে না, আপনি চিন্তা করেন না। যেহেতু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এরকম একটা বাজে এবং খারাপ পরিকল্পনার মধ্যে আছে, আমি কোন সময় কোন বিপদে পড়ে যাই তা তো বলা যায় না। এই জন্য আমি এই মোবাইলটা কিনছি, যদি আমার সত্যিই কখনো কোনো বিপদ হয় আমি যেন আপনাকে কল করতে পারি। আমি তখন বললাম হ্যাঁ তোমার আইডিয়া ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার কোনো সমস্যা হলে আমাকে কল দিয়ে আমি তোমার সাথে কথা বলবো। এই বলে এরপরে রুজিনের সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হতো, ও আমাকে কল দিত, আমি ওকে কল দিতাম, এবং দুজনের কথোপকথনের মাঝে এরকম করে প্রায় আরও 15-20 দিন কেটে গেল। আর এরই মাঝে রাকিব প্রতিনিয়ত রুজিনার গায়ে হাত তোলে, রুজিনাকে মারে যে আমি তোর না বললাম তোর নিয়ে ঘুরতে যাবো, তুই যাবি না কেন? মানে রুজিনা বলছে আমি তোমার সাথে আমার ঘরের বাইরে কোথাও যাব না, আমি তোমার সাথে আমার ঘরের বাইরে কোথাও যাব না, এবং তুমি আমাকে কোথাও ঘরের বাইরে নিতে পারবে না। এবং এখনও যাবে না কেন এই জন্য ওরে খুব মারে। আমাকেও বলে যে সৌরভ ভাই, প্রতিটা স্বামীরই তো ইচ্ছে করে তার বউ নিয়ে কোথাও একটু ঘুরতে যেতে এবং বউর সাথে একটু একান্ত সময় কাটাইতে। তা আমি যদি আমার বউরে বলি যে চলো আমরা একটু চিটং শহর থেকে ঘুরে আসি, এখান থেকে ঘুরে আসি, ওখান থেকে ঘুরে আসি, আমার বউ না আমার সাথে মানে বাসার বাইরে যেতে রাজি হয় না। তো ভাই আমার ভিতরে খুব রাগ হয় যে আমার বউ কেন আমার কথা শুনবে না। এমন স্বামী, একটা স্বামী সবচেয়ে বেশি দুঃখী তখন যখন তার বউ তার কোনো কথা শোনে না। আমি বললাম রাকিব মন খারাপ করো না, হয়তো ঠিক হয়ে যাবে, রুজিনার মন মানসিকতা এখন ভালো নাই, হয়তো আস্তে আস্তে মন মানসিকতার পরিবর্তন ঘটবে, একটা পর্যায়ে তোমার সাথে ঘুরতে যাবে, যাবে না কেন, তুমি তার স্বামী, তোমার সাথেই তো যাবে। তো আমাকে বললো ভাই জানি না আমার ভাগ্যে কী আছে, আমার বউটা কেমন জানি একটু ডান পিটে, মানে খারাপ বউ। তা আমি তো জানি ও আসলে ওর বউর সাথে কেন ঘুরতে যেতে চায়, ওর বউরও বিক্রি করে দিবে, ওই প্ল্যানিংয়েও ঘুরতে যেতে চায়। এরকম করে আরও প্রায় 15-20 দিনের মতো কাটলো, এবং হঠাৎ করে একদিন বিকেলবেলা, মানে আমি সারা রাত কাজ করেছি মাঠে, এবং মানে ওই সময় আমরা আবার মানে এদিক দিয়ে মাঠের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে যাইতেছে, অল্প কিছু জমি আছে, এইসব যদি খনন করে ফেলতে পারি তাহলে আমি ট্রাক নিয়ে চলে যাব হচ্ছে আপনার মানে মেইন রাস্তায়, মানে রোডে চলে যাব, বালুর ট্রিপ মারবো, ইটের ট্রিপ মারবো, ওই সময় দিকে চলে যাব। পরে একদিন হলো কি আপনার আসরের নামাজের মানে অনেকটা পরে, প্রায় মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে হঠাৎ করে আমার নাম্বারে রুজিনা কল দিল, কল দিয়া কান্নাকাটি করতেছে। তাই আমি বললাম যে কী হয়েছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? ওই দিন কিন্তু আবার রাকিব আমার সাথে কাজে আসে নাই, রাকিব আর কাজে আসে নাই, রাকিবরে ফোন করছিলাম, ও বলে ভাই আমার শরীর খারাপ, আমি আজকে যাব না, আমি আজকে বাসায় থাকবো। এই বই তো বলে ও ওই দিন আসে নাই। আমি নিজে হচ্ছে একা একাই মাঠে জমি খনন করলাম। তো মাগরিবের একটু আগে রুজিনা আমার ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। আমি বললাম কান্নাকাটি করতেছো কেন, কী হয়েছে আমার বলো। ভাইয়া আজকে দুপুরবেলা আমার জামাই কী করছে, 3টা লোককে চিটং শহর থেকে নিয়ে আসছে। মানে 3টা লোককে নিয়ে আসছে, বলে হ্যাঁ 3টা লোককে নিয়ে আসছে, এবং ওই 3টা লোকই খুবই ভয়ানক চেহারা, তাদের দিকে তাকালে যে কারো ভয় লেগে যাবে, অনেক ভয়ানক চেহারা, বড় বড় চোখ, এবং কেমন করে জানি তাকায়। ভাইয়া আমার খুব ভয় লাগতেছে, এবং আমার কাছে মনে হয় আজকে রাতের মধ্যে এই লোকগুলো আমাকে নিয়ে যাবে। আমি তখন বললাম কী বলো তুমি? বলে হ্যাঁ আজকে রাতের মধ্যে মনে হয় আমাকে নিয়ে যাবে, এবং তাদের পরিকল্পনা ওই রকম। আমার স্বামী আমাকে বলো কোনো রান্নাবান্না করার দরকার নাই, তুমি সুন্দর করে সাজুগুজু করে থাকো, এবং সে বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসছে, হোটেল থেকে খাবার দাবার নিয়ে আসছে, মানে হোটেলে সব খাবার। তো আমি শিওর যে রাতের বেলা আমাকে নিয়ে চলে যাবে, ভাই আপনি আমারে বাঁচান। তখন মাগরিবের আজান দিয়ে দিবে একটা ভাব। পরে আমি বললাম যে একটা কাজ করো, আমি তো আর তোমার কাছে যেতে পারবো না, এখন তুমি কোথায়? বল আমি এখন বাড়ির বাইরে। আমি বললাম তো তোমার স্বামী কই? বল আমার স্বামী ওদের সাথে ঘরের ভিতরে। আমি বললাম এই তো সুযোগ, তুমি চলে আসো। ও বলে কই আসবো? আমি বলি তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যে কোনো একটা অটো বা রিক্সা দিয়ে বাজারে আসো, আমি বাজারে আসতেছি। পরে আমার বলে ভাইয়া তাইলে চলে আসবো। আমি বললাম হ্যাঁ তুমি এটাই করো। পরে সে কী করলো, ওই আমার সাথে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে একটা রিক্সা নিল, রিক্সা দিয়ে বাজারে চলে আসছে। বাজারে আসার পর আমার বলে ভাই আমি তো বাজারে থাকতে পারবো না, আমার স্বামী তো খুব খারাপ, হয়তো আমাকে খুঁজে বের করে ফেলবে। আমি বললাম ঠিক আছে তুমি তাহলে এদিকে আইসো না, মানে আমাদের এখানে আইসো না, কারণ আমাদের এখানে আসলে তো ও বুঝে যাবে। তুমি একটা কাজ করো, তুমি এই বাজার থেকে কোনোভাবে বাজারের সাইডে মাইডে কোনো একটা বাড়ির মধ্যে গিয়ে ঢুকো। তো
ও কী করছে, বাজারের পাশে কোনো এক বাড়ির মধ্যে ঢুকছে, ঢুকে আমার বল আমি অমুক বাড়ির মধ্যে আছি। তো এটা বলার পর আমি বললাম ঠিক আছে আমি বাজারে আসতেছি। পরে আমি ট্রাকের মালিককে বললাম যে মালিককে আমি বললাম স্যার বাড়িতে আমার আম্মা অসুস্থ, আমি একটু আমার মাকে দেখতে চাই, আমার মায়ের শরীর ভালো না, মানে কোনোভাবে তো ওনার এখান থেকে বেরোইতে হবে। এটা বলে আমি তখন ওই জায়গা থেকে বেরিয়ে এদিকে আসলাম, মানে আপনার বাজারের দিকে আসলাম। বাজারে এসে দেখতেছি রাকিব হুন্ন হয়ে ঘুরতেছে। আমি তো রাকিবকে দেখে বললাম কী ব্যাপার রাকিব, তুমি এরকম দৌড়াচ্ছ কেন? আমার বলে ভাই ভালো আছেন আপনি? আমি বললাম ভালো আছে। বলে আমার বউরে দেখছেন এমন করে বাজারে? পরে আমি বললাম কী বলো, তোমার বউরে বাজারে দেখবো মানে তোমার বউকে বাজারে আসছে? বলে না ভাই, হঠাৎ করে সন্ধ্যার পর থেকে আমার বউরে পাওয়া যাচ্ছে না। আমি বললাম না আমি তো দেখি নাই কোথায় গেছে। ওর সাথে তখনও 2টা লোক আছে এবং 2টা লোকে প্রচণ্ড লম্বা এবং মোটামুটি ভয়ানক চেহারা, যেমনটি আমাকে রুজিনা বলেছিল এরকমই, মানে দেখলেই বোঝা যায় যে এরা সন্ত্রাসী বা খারাপ টাইপের কোনো লোক। আমি তখন বললাম না ভাই আমি তো তোমার ওয়াইফকে দেখি নাই। তা ওরকম ওরা বাজারের মধ্যে মানে খুঁজতেছে, খোঁজাখুঁজি করতেছে। এক পর্যায়ে রুজিনার সাথে আমার ফোনে আবারও কথা হলো। রুজিনা বলে আমি অমুক বাড়িতে আছে, বাড়ির ঠিকানা বললো, বটগাছের নিচে দিয়ে সোজা গেলে ওই বাড়ির মধ্যে। পরে আমি চিন্তা করলাম কী করা যায়, এখান থেকে তো ওরে নিয়েও যাওয়া কোনোভাবে সম্ভব না, বাজারের মধ্যে যেহেতু ওর স্বামী আছে, তাহলে এখানে তোর খোঁজ করতেছে, কোথাও না কোথাও হয়তো ওরা খুঁজে ফেলবে বা দেখে ফেলবে। আমি এখন কি করতে পারি, মানে আমার তখন গলা টলা সব শুকিয়ে যাচ্ছিল যে আমি এখন কি করব। এবার আস্তে আস্তে করে আমি বাড়ির দিকে ঢুকলাম। বাড়ির দিকে ঢুকার পরে দেখলাম মোটামুটি একজন মহিলা আছে এবং 2জন পুরুষ আছে বাড়ির মধ্যে। তারা মোটামুটি তাদেরকে বললাম পুরো ঘটনাটা যে দেখেন এই ঘটনা। এবং তারা শোনার পরে ওই পুরুষটা বলতেছে ও কি এই বাজারেই আছে, ওরা বাজারের মধ্যে গিয়া ধইরা এক কোপ মেরে 2 টুকরা করে ফেলবো, ওরা ওইখানেই মেরে ফেলবো। আমি বললাম ভাই ওরা মেরে ফেললে তো সমস্যার সমাধান হয়ে যাবে না? এখন যেভাবেই হোক আপনারা আমাকে আর রুজিনাকে এখান থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করে দেন। কোনো না কোনোভাবে যদি এখান থেকে বেরোয়ার ব্যবস্থাটা করে দেন তাহলে আমরা চলে যেতে পারি। পরে আমারে বললো যে ঠিক আছে আপনারা আমরা বেরোয়ার ব্যবস্থা করে দিচ্ছি। পরে ওনার রিক্সা খবর দিল এবং রিক্সার মধ্যে আমাকে আর রুজিনাকে নিয়ে ওই লোকটা সহ এখান থেকে বেরিয়ে গেল, বাড়ি থেকে বেরিয়ে গেল। বের হয়ে বাজারের ওইখানে গিয়ে আমরা তখন সিএনজি নিলাম এবং সিএনজি যোগে আমি তখন ডিরেক্টলি আমার বাড়ি পর্যন্ত সিএনজি রিজার্ভ করে ফেলি, আমার বাড়ি পর্যন্ত। তো আমার বাড়ি পর্যন্ত সিএনজি আসে রাত 8টার দিকে। আমি তখন বাড়িতে আসি রাত 8টার দিকে। রুজিনা নিয়ে বাড়িতে আসি, আসার পরে আমার মা বলতেছে কি রে এটাকে, রুজিনা তো শাড়ি পরে আছে। আম্মা তো দেখে খুব ভয় পেয়ে গেছে, মনে করছে আমি বিয়ে করে আসছি। আবার ওই সময় আমার ছোটো বোনও বাড়িতে। আমার ছোটো বোনটা একটু মানে আমার বোনদের ভিতরে চেহারাটা একটু ভালো ছিল না আর কি, একটু প্রতিবন্ধী টাইপের ছিল। এই জন্য আমার ছোটো বোনটার বিয়ে হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে হয় না। পরে আমি বললাম যে বাড়িতে আসছে, আসার পর আমার মা আমারে বলে কী রে বাবা এই মেয়েটাকে। আমি বললাম মা তুমি চিনবা না, ওরা আপাতত ঘরে রাখো, পরেটা পরে চিন্তা ভাবনা করা যাবে। তো রাতের বেলা ওরা ঘরে রাখলো। রাখার পর আমি তখন আমার মালিককে ফোন দিলাম, কারণ সকালবেলা তো ট্রাক নিয়ে বাড়িতে হবে। মালিককে বললাম মালিক আমার মা তো ভালো না, আমি মাকে দেখতে আসছি, তো আপনি অন্য কোনো ড্রাইভার দিয়ে কালকে গাড়ি পাঠিয়ে দেন, মাঠে পাঠিয়ে দেন, আমি কালকে আসতে পারবো না, 2-1 দিন আমি আসবো না। পরে মালিক বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুই তোর মায়ের দিকে খেয়াল রাখ, তোর সময় করে তুই আয়। দেন আমি তখন রুজিনার সাথে সারাটা রাত রুজিনা আমার আম্মার সাথে ঘুমাইলো বা আমার সাথে থাকলো। আর আমি উঠানের মধ্যে বসেছিলাম যে কী করা যায়। আবার তখনও ভয় হচ্ছে যে কোনো না কোনোভাবে আমার বাড়ির ঠিকানা আবার ওর স্বামী রাকিব জেনে যায় কিনা, এবং জেনে এসে আমার বাড়ির মধ্যে আবার হাঙ্গামা করে কিনা, বাড়ির মধ্যে ঝামেলা করে কিনা। রাতের প্রায় শেষের দিকে ফজরের আজানের কিছুক্ষণ আগে আমার আম্মা তখন ঘুম থেকে উঠছে তাহাজ্জুদ পড়ার জন্য। আম্মা তাহাজ্জুদ পড়ে দেখতেছে আমি ঘরের উঠানে বসে আছি। মা তখন আমার কাছে আসছে, কাছে এসে আমাকে বলে কিরে বাবা তুই ঘুমাস নাই রাতের বেলায়? আমি বললাম না মা ঘুমাই নাই। আমার বলে তোর কি মন খারাপ, কোনো সমস্যা? আমি বললাম না মা মনও খারাপ না, কোনো সমস্যা না, ভাল লাগতেছে না, মনটার ভিতরে কেমন জানি খুব অস্থির অস্থির লাগতেছে। আমার মা আমারে বলে কি হয়েছে, এই মেয়েটা কে, কারে নিয়ে আসলি? আর মেয়েটা সারা রাতে কান্না করলো, এখনও তো কান্না করতেছে। আমি বললাম কী বলো, ও কান্না করতেছে? বলে হ্যাঁ কান্না করে। এই মেয়েটা কে রে? আমি বললাম মা এখন তো নিশিরাত, এখানে কেউ নাই, তুমি আর আমি তোমার কাছে কিছু কথা বলতে চাই, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এরপর তুমি আমাকে মা হিসেবে যেটা করতে বলবা আমি সেটাই করব, আমি তোমার কথার বাইরে যাব না। মা তখন আমাকে বলতেছে সমস্যা নাই, তুই আমার কাছে খুলে বল কি হয়েছে, এই মেয়ে কে, এই মেয়ের ঠিকানা কি, আর আসছে বা কোত্থেকে? আমি তখন বললাম মায়ের কাছে পুরো ঘটনা খুলে বললাম যে মা এই ঘটনা, এই মেয়ের স্বামী এরকম এরকম করতে চাইছে, এটা আমি মোটামুটি সব কিছু ওকে আমার মাকে খুলে বলছি। বলার পরে মা তখন শুনে বলতেছে হায় হায় বলস কি, তাহলে তো তুই একটা হজের কাজ করছিস, এটা তো একটা কবুলি হজের কাজ হয়েছে। আমি বলি হ্যাঁ মা এখন তুমি মেয়েটাকে আপাতত আমাদের বাড়িতে রাখো এবং পরেরটা পরে দেখা যাবে। তো আমার মা তখন ওরা আমাদের বাড়িতে রাখলো। রাখার পরে সকাল হলো পরে ও নাস্তা পানি কিছুই করতেছে না। আমি বললাম দেখো রুজিনা নাস্তা পানি করো, খাবার খাও, তুমি যদি এরকম করো তাহলে আমার আব্বা আছে এবং আমার বাড়িতে আমার মানে বোন আছে একটা, বা অনেকেই খারাপ মন্তব্য করবে, তুমি খাওয়া দাওয়া করো। ও খাওয়া দাওয়া করে দুপুরের দিকে আমার বলছে ভাইয়া
আমি আমার স্বামীরে তালাক দিব, আপনি একটা তালাকের পেপার আমার এনে দেন। আমি বললাম যে তালাক দিয়ে দিবা? বলে হ্যাঁ তালাক দিয়ে দিবা, আপনি একটা তালাকের পেপার আনেন। আমি বললাম ঠিক আছে। আমাদের বাড়িতে একজন কাজী ছিল, ওনার সাথে কথা বললাম। তো ওই স্বামীর নাম ঠিকানা সব কিছু লিখে একটা তালাক পেপার তখন দিল, এবং ওই তালাক পেপারে তখন হচ্ছে রুজিনা সিগনেচার করে দিল। তো কাজী তখন এটা আবার যেভাবে হোক পাঠাই দিবে ওই ঠিকানায় ডাকযোগে, এরকম করে তখন ও তালাক হয়ে গেল। ওই দিনে তালাক, মানে এর পরের দিনে তালাক দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আমাদের ঘরের মধ্যেই থাকতেছে। তো আমার এই মালিক আবার ফোন দিতেছে, কিরে সৌরভ তুই আসবি না? আসোস না কেন? আমি তো অন্য ড্রাইভারের ট্রাক দিতে বিশ্বাস করি না, অন্য ড্রাইভাররা ঠিকমতো তোর মতো মনোযোগ দিয়ে ট্রাক চালাবে না, তুই আয়। আমি বললাম জি মালিক যাবো, আপনি আমাকে একটু সময় দেন, আমার আম্মা এখনও সুস্থ হয়নি। মানে আমি তো আর যাবো না ওইখানে, কারণ ওইখানে গেলেই তো আমি একটা বিপদে পড়বো। তো এরপর হলো কি, আমি আমাদের এলাকাতেই একজনের ট্রাক নিয়ে নিছি, মানে আপনার পার্ট টাইম হিসাবে একজনের ট্রাক চালাইতাম আমাদের এলাকারই। আমি আর ওইদিকে গেলাম না। তো এইভাবে প্রায় আপনার 5-7 দিনের মতো কেটে গেছে। 5-7 দিন কেটে যাওয়ার পরে তখন রুজিনা করলো কি, তার বাবা মারে খবর দিল। ওই মেয়ের বাবা মা তখন আসছে, আসার পর আমাদের বাড়িতে আসছে। আসার পর আমি তাদেরকে পুরো ঘটনা খুলে বললাম যে দেখেন আপনার মেয়েটারে এইভাবেই বিক্রি করে দিত, এখন তারা তাদের মেয়েকে নিবে না। তারা বলে বিক্রি করে দিলে বিক্রি করে দিবে, এমন মেয়ে আমাদের প্রয়োজন নাই। ওই মেয়ে এই রাকিব নামের ছেলের সাথে প্রেম করে বিয়ে করছে, এবং বিয়ে করার পরে আমাদের কাছ থেকে টাকা এনে রাকিবকে দিছে, রাকিব এই টাকায় নেশাপানি করছে, এরপরে আবার সমিতি থেকে টাকা উঠে দিছে, এমন মেয়ে আমাদের প্রয়োজন নাই। ওনারা বলে আমার মেয়ে আমি নিব না, শুধু দেখতে আসছে ও বেঁচে আসে না মরে গেছে এটা দেখতে আসছে, আমরা নিয়ে যাব না, যদি মরে যায় লাশ পাঠিয়ে দিয়েন। এই কথা বলে রুজিনার বাবা মা তখন চলে গেছে, ওকে নিয়ে গেল না। আমার আম্মা তখন ওর সাথে থাকতেছে। এভাবে 3-4 দিন পরে আম্মা একদিন নিজে আমাকে বলতেছে, বাবারে এই মেয়েটা তো 3 কুলে কেউ নাই, ওর তো বাবা মা থেকেও নাই, স্বামীকে তো ডিভোর্স করিয়ে দিল, এবং মেয়েটা এখন যাবে কোথায়? এবং মেয়েটা যদি এখন ঘর থেকে বেরোয় তাহলেই তো মেয়েটা নষ্ট হয়ে যাবে, খারাপ পথে চলে যাবে, খারাপ রাস্তায় চলে যাবে। এখন এই মেয়েটার তোর কেমন লাগে? আমি বললাম কেমন লাগে বলতে মা, আমি তোমার কথা বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ? মা আমারে বলে যে না, আমি বলতে চাচ্ছিলাম মেয়েটার যদি তোর ভাল লাগে, তাহলে যেহেতু মেয়েটা 3 কুলে কেউ নেই, মেয়েটা একেবারে জনম দুঃখী কপাল পরা একটা মেয়ে, আমি এই মেয়েটারে তোর ঘরের বউ বানাবো, তুই কি বলিস? সত্যিকার অর্থে কিন্তু রুজিনাকে আমার অনেকটাই ভালো লাগতো, মানে অনেকটাই ভালো লাগতো। ওর চাল চলন বা ও অনেকটাই লম্বা ছিল, খুবই সুন্দরী চেহারা। তাই আমি বললাম যে মা, যদি তুমি মনে করো যে আমার বউ হিসাবে তারা তুমি আমার ঘরে রেখে দিবা, তাহলে তো কোনো সমস্যা নাই, এবং আমি এটাতে নারাজ না, আমি রাজি আছি। এই কথা বলার পরে আমার আম্মা বললো তাহলে তো ভালোই হয়, আমি তোর আব্বার সাথে আলোচনা করি। আমার মা তখন আমার আব্বার সাথে আলোচনা করলো। আমার আব্বা তখন বলল যে ঠিক আছে বিয়ে হবে, কিন্তু মেয়ের বাবা মায়ের সাথে কথা বলতে হবে, বাবা মায়ের সাথে কথা না বলে আমরা এভাবে বিয়ে দিতে পারবো না। কিন্তু এই পর্যন্ত আর ওর স্বামী সৌরভ বা সৌরভের কোনো ঠিকানা বা সৌরভরা কেউ কিন্তু আর এখানে আসে, মানে আপনার রাকিবরা কেউ কিন্তু আর ওখানে আসে নাই, মানে ওর প্রথম স্বামী, কোনো খোঁজ খবর নাই। পরে আমার আব্বা তখন লোক নিয়ে এই রুজিনার বাড়িতে গেল, রুজিনার আব্বা আম্মারে জানাইলো। তারা তখন বললো যে ঠিক আছে, তারা রাজি আছে। এরপরে তারা একদিনের জন্য রুজিনাকে নিয়ে যায় ওই রুজিনাদের বাড়িতে, এবং এর পরের দিনে আমার আব্বা আমাকে বর্ষাজিয়ে সেই বাড়ি থেকে রুজিনাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু আলহামদুলিল্লাহ রুজিনা আমাদের বাড়িতে আসার পরে আমাদের আর কোনো সমস্যা হয় নাই। মানে ও মোটামুটি যথেষ্ট ভালো, আমাকে যথেষ্ট বুঝতো, মানতো, এবং আমার কথায় কখনোই ও বাইরে যাইতো না। এইভাবে আমার এর আগেও কিন্তু অনেকবার বেবি কনসেপ্ট করেছিল, বাচ্চা কনসেপ্ট করেছিল ও, কিন্তু ওর স্বামী ভালো ছিল না, সংসারে আয় উন্নতি ভালো না, বাচ্চা বড় হলে কি খাবে ওই টেনশানে ও তখন বাচ্চা নষ্ট করে ফেলে, মানে বেবি নষ্ট করে ফেলে। তো এবার যেহেতু আমার সংসারে আসছে, আমার তো আয় উন্নতি ভালো আছে বা আমার পরিবারের অবস্থাও ভালো, এই চিন্তা ভাবনা করার পরে ও তখন করলো কি আর বাচ্চা নষ্ট করলো না, ও তখন এবার বেবি কনসেপ্ট করলো। এবং বাচ্চা যখন কনসেপ্ট করলো আমি তখন অত্যাধিক খুশি হয়েছি। আমার মা, তারপরে আমার আত্মীয় স্বজন যারা আছে, যারা এই বিষয়টা জেনেছে, তারা প্রত্যেকে অত্যাধিক খুশি হয়েছে যে আমি বাবা হতে যাব। তো এবার যখন খুশি সংবাদটা আসলো, তো আমি তখন চিন্তা করলাম আমাদের একটা বাজার আছে, নিস্তু বাজার, আমি তখন ওই বাজারের মধ্যে মিষ্টি কিনলাম। বাজারের কাছ থেকে মিষ্টি কিনে, বাজারে তো অনেক মানে মানুষ থাকে যারা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, অথবা অনেক পাগল মানুষ থাকে। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি তাদেরকে মিষ্টি খাওয়াবো। ওই মুহূর্তে কিন্তু আমি রুজিনাকে অত্যাধিক ভালোবাসছি, মানে এত বেশি ভালোবাসছি বিগত দিনগুলোতে, এটা বলে আমি বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় রুজিনা আমার কাছে ছিল স্বর্গীয় সুখ, যেটা স্বর্গ থেকে আমার জীবনে আসে। এত ভালোবেসেছি আমি রুজিনাকে। তো তখন আমি মিষ্টিগুলা বাজারের মধ্যে বিলিয়ে দিব, এরকম করতে করতে একটা পাগল, মানে আপনার এরকম করে গোমটা পরে দিয়ে আসছে, মানে খুবই মানে ভয়ানক অবস্থা। আমি ওনাকে গিয়ে বললাম যে এই কাকা, মুখটা উঠান উপরের দিকে, আমার বাচ্চা হবে, নেন আমার একটা মিষ্টি খান। তো উনি ভিতর থেকে বলতেছে আমি মিষ্টি খাবো না। তাই আমি বললাম কেন খাবেন না কেন? আমার বাচ্চা হবে আমার বউয়ের ঘরে,
তা একটা মিষ্টি খান। বলে আমি সেই মিষ্টি খাবো না যে মিষ্টি খারাপ। আমি তখন বললাম আমি কিন্তু মিষ্টিটা একটা হিন্দুর দোকান থেকে কিনেছি আমাদের গ্রামের, মানে আমাদের বাজারের। পরে আমি ভাবলাম যে হয়তো হিন্দুর দোকান থেকে কেনার কারণে খাবে না, তাই আমি বললাম হিন্দুর দোকান থেকে কেনার কারণে কি মিষ্টি খাবেন না? উনি বলে হিন্দু মুসলিম কি, হিন্দু মুসলিম কিছুই না, এগুলো মানুষের ভাওতামি। যে মিষ্টি খাইলে তোর বউ মারা যাবে সেই মিষ্টি আমি খাবো না। তো আমি বললাম যে মা কাকা এটা আপনি কী বলেন, যে মিষ্টি খাইলে আমার বউ মারা যাবে মানে সেই মিষ্টি আপনি খাবেন না, এইটা কী ধরনের কথা? পরে আমাকে বলতেছে যে তোর মিষ্টি আমি খাবো না, কারণ তোর মিষ্টি খাইলে তোর বাচ্চা ঠিকই হবে কিন্তু তোর বউ মারা যাবে, তো তোর বউ মারা যাবে আমি এই জন্য তোর মিষ্টি খাবো না। আমি বললাম এটা আপনি কী বলেন, মানে আমি এই মিষ্টি যদি আমার বাচ্চা হইলে কি আমার বউ মারা যাবে? বলে হ্যাঁ, যেদিন তোর বাচ্চা হবে সেদিন তোর বউ মারা যাবে, আমি তোর মিষ্টি খাবো না। এইরকম মানে কথাবার্তার মাঝে পিছন থেকে একটা মানে সময় বৃষ্টি হয়েছে, তো ধরেন আপনার এই পিছন থেকে একটা মানে ব্যান গাড়ি বা কিছু একটা জিনিস যাচ্ছিল, ওইটার চাকা হচ্ছে আপনার গর্তের মধ্যে পড়ে একদম চিচড়ে পানিটা এসে ধরেন আমার ওই ময়লা পানিটা এসে মিষ্টিটা, আমি হাতে তো মিষ্টি নিয়ে এসে মিষ্টিটার মধ্যে পড়ছে, মিষ্টিটা পুরো ময়লা হয়ে গেছে। আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম যে ব্যান গাড়ি এটা চলে যাইতেছে, কিন্তু ওই যে মিষ্টিটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম আরে কাকা আপনি মিষ্টি খান না, মিষ্টিটা খান না। বলে আমি খাবো না। এই তো উঠে তখন হেঁটে উনি চলে যাচ্ছে, মানে ওই চাদর মরানো অবস্থায় হেঁটে চলে যাচ্ছে। আরে চিন্তা করলাম কী রে, অনেক মিষ্টিও খেলো না, চলে গেল। আমি তখন মিষ্টিটা ফালাই দিলাম, হাতটা ধুইলাম, ধুয়ে মিষ্টি নিয়ে বাড়িতে আসছি। তা আমার আম্মা তখন এই বাড়িতে ওই বাড়িতে বিভিন্ন বাড়িতে রাতের মধ্যেই মিষ্টি বিলাই দিতেছে সবাইরে, যে আমার ছেলের সন্তান হবে, আমার বউর ঘরে বাচ্চা আসবে, তো সবাইরে আমার মিষ্টি দিল। রাতের বেলায় ঘুমাইতে যাওয়ার পরে আমি যখন আমার বউরে বললাম, রুজিনারে বললাম যে রুজিনা এই ঘটনা, একটা ফকিরে একটু মিষ্টি খাওয়াইতে চাইছিলাম, ওনার হাতে মিষ্টি দিলাম, উনি আমার ডিরেক্টলি বললো যে এই মিষ্টি উনি খাবে না, কারণ এই মিষ্টি যদি উনি খায় উনি আমাকে বলে যে যেদিন তোমার সন্তান হবে সেদিন নাকি তোমার সন্তানটা বেঁচে থাকবে কিন্তু তুমি মারা যাবা, এই জন্য উনি মিষ্টিটা খাবে না। পরে আমারে বলছে দূরো তুমি ভয় পাইও না তো, এরকম পাগল ছাগলে কত কথাই বলে, এসব কথা কি শুনলে চলে নাকি? পরে আমি আমার বউরে নিয়ে আবার বুকে জড়িয়ে ধরে ঘুমাইলাম। ঘুমানোর পরে এই রাতের বেলায় আমি আবারও সেই জিনিসটাই স্বপ্নে দেখলাম। একেবারে সাদা দবদবে দাড়ি হলো একজন বুজুর্গ লোক এসে আমাকে বলতেছে যেদিন তোর সন্তান হবে সেদিন তোর বউ মারা যাবে, যেদিন তোর সন্তান হবে সেদিন তোর বউ মারা যাবে। এই কথাটা যখন 2-3 বার আমারে বললো, মানে আমার ভিতরে তখন চরমভাবে ভয় ঢুকে গেল। আমি সকালবেলা উঠে রুজিনারে বললাম রুজিনা তুমি তোমার পেটের বাচ্চা নষ্ট করো। ও আমার বলো ও মা তুমি কী বলো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি বললাম আমি যেটা বলছি তুমি সেটাই করো, আমি আর সেকেন্ডলি কোনো কথা বলতে চাই না, তুমি তোমার পেটের বাচ্চা নষ্ট করো। রুজিনা গিয়ে আমার আম্মার তুলো যে আম্মা দেখেন আপনার ছেলে কি বলে, আপনার ছেলে পাগল হয়ে গেছে। আমার মা আমার বলে কী রে বাবা কী হয়েছে? আমি বললাম মা আমি যেটা বলছি আমি সেটাই, কারণ আমি জানি আমার মাকে আমি বুঝে লাভ নেই, আমার মা বুঝবে না, কোনোভাবে বাচ্চা নষ্ট করার পক্ষে আমার মা থাকবে না। আমি বললাম মা রুজিনের পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো, রুজিনার বাচ্চা আমি নষ্ট করবো, আমি হসপিটালে নিয়ে যাব। পরে আমার বলছে না আমি যাব না, আমি যাব না, মানে ও যাবে না, বাচ্চা নষ্ট করতে যাবে না। আমার মা বলতেছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস, সন্তান হইলে বাবা মা খুশি হয়, আর সেখানে তুই তোর পেটের মানে তোর বউর বাচ্চা নষ্ট করবে? আমি বলে হ্যাঁ আমি আমার বউর পেটে বাচ্চা রাখবো না, আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো, কারণ আমার কোনো সন্তানের দরকার নেই, আমি রুজিনাকে অনেক ভালোবাসি। এখন সন্তান হইতে গিয়ে যদি আমি রুজিনাকে হারাই ফেলি তা আমার সেই সন্তানের দরকার নেই, আমি রুজিনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি ওকে হারাইলে বাঁচবো না, আমি চাই না ও আমার কাছ থেকে চলে যাক। আমার মা তখন বলতেছে তোর কোন পাগলে কোন কথা বলছে, এই জন্য তুইও পাগলামি শুরু করে দিলি, এটা কোনো কথা, এটা কী ধরনের কথা যে সন্তান হলে বউ মারা যাবে, একটা পাগল। আমি বলি শুধু পাগল বলে নাই, পাগল তো এটা আমাকে সন্ধ্যার সময় বললোই, এবং রাতের বেলা আমি এটা স্বপ্নেও দেখেছি, আমি রাতের বেলায় স্বপ্নও দেখেছি যে আমার বউ বাচ্চা হলে মারা যাবে, আমি এটা কখনোই করতে পারবো না। আমার মা বলে না রে বাবা এটা ভালো না। আমি তখন কী করলাম, জাস্ট ওই দিনটা খুবভাবে রুজিনারে বুঝেলাম। রাতের বেলায় আমি রুজিনারে বললাম যে রুজিনা তুমি কালকে সকালে যদি আমার সাথে না যাও আমি তোমার মৃত্যুটা সহ্য করতে পারবো না, প্রয়োজন আমি আত্মহত্যা করে মারা যাব, তারপরও আমি তোমার পেটের বাচ্চা থাকতে দিব না। পরে আমাকে বলে তুমি কী বলতেছো, এবং ওই এরপরের দিনে সকালবেলা আমি ভোরে ভোরে মা ঘুম থেকে ওঠার আগে রুজিনার নিয়ে বেরিয়ে যাই, এবং বেরিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ রুজিনার অমতে আমি ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করি, হসপিটালে নিয়ে যাই এবং ওষুধ খাওয়াই দাওয়াই খাওয়াই। 2 দিন পরে বাচ্চাটা তখন খালাস হয়ে যায়। রুজিনা খুব কান্নাকাটি করে, মানে প্রচণ্ড কান্নাকাটি করে যে তুমি একটা ফকিরের কথা বিশ্বাস করে আমার পেটের বাচ্চাটারে নষ্ট করে দিলা, এই কাজটা তুমি ঠিক করো নাই, ফকিররা কি সত্য কথা বলে নাকি, পাগল তো পাগলই। যাক আমার মাও তখন খুব মন খারাপ করলো, মাও বললো এটা তুই কেন করলি? আমি বলি মা আমি স্বপ্নও দেখেছি, ফকিরও বলেছে আমার বউর যদি পেটে বাচ্চা হয় তাহলে আমার বউ মারা যাবে, সুতরাং এটা আমি করতে পারবো না, এবং আমার বউকে আমি অনেক ভালোবাসি। যাক এরকম করে সময়গুলো কাটতেছে, আমি তখনও মাঠে ঘাটে কাজ করি, আবার ফসলও ফলাই, অথবা আপনার ট্রাকেরও কাজ করি, মানে যখন যে ধরনের কাজ পাই ওই ধরনের কাজ আমি করতেছি। তো
তো এরকম করতে করতে 1 বছরের মতো কেটে গেল এবং পরের বছরে আমার বউ আবারও বাচ্চা কনসেপ্ট করলো। এবার বাচ্চা কনসেপ্ট করার পর আমার বউ এই কথা আর আমারে বলে না বাচ্চা কনসেপ্ট করছে। এবং আমি আমার এক দূরসম্পর্কের ঘরের মানে পার্শ্ববর্তী ঘরের পুপির কাছে জানতে পারলাম যে রুজিনার পেটে বাচ্চা। রুজিনারে বললাম যে রুজিনা তোমার পেটে বাচ্চা আসছে, তুমি তো আমারে বললা না। ও বলে হ্যাঁ হয়েছে, আজকে 2 দিন ধরে আমি বুঝতে পারছি। পরে আমি বললাম তো তুমি বেবি নষ্ট করো না কেন? ও আমার বলে আমি কেন বাচ্চা নষ্ট করব, তুমি কি পাগল হইছো? আগের বাচ্চা হইলে না হয় আমি মারা যেতাম, কিন্তু এখনকার বাচ্চা হলে তো আমি মারা যাবো না। আমি বললাম না, আমি জানি তোমার পেটে বাচ্চা হলে তুমি মারা যাবা। মানে আমার ভিতরে তখন এই জিনিসটা পূর্ণভাবে চলে আসছে যে ও বাচ্চা প্রসব করার সময় মারা যাবে। মানে এটা আমার মেমোরিতে ঢুকেই গেছে যে যেদিন ওর বাচ্চা হবে সেদিনও মারা যাবে, সুতরাং আমি ওকে বাচ্চা হতে দিব না। আমাকে বলতেছে তোমার 2টা পায়ে ধরে তুমি এরকম পাগলামি করো না, একটু বুঝতে শিখো, এরকম পাগলামির কোনো মানে হয় না। আমার বাচ্চা হলে আমি মারা যাব কেন? সবাই তো বাচ্চা হয়, কেউ কি মারা যায়? আর আমার মৃত্যু যদি এইভাবে লেখা থাকে তাহলে তো আমার মৃত্যু এভাবেই হবে। তুমি তো যে চাইলে তো আর আমাকে বাঁচাইতে পারবে না, তাই না? আমি বললাম না, আমি চাই না যে তোমার বাচ্চা হওয়ার সময় তুমি মারা যাও, আমি এটা মানবো না। যতভাবেই ওরে আমি বললাম না ও বাচ্চা নষ্ট করবে না, এই বাচ্চাটাও আমি একরকম জোর করে ওকে ওষুধ খাইয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলি। এবং আমার মায়ের তখন পুরো মনটা ভেঙে যায়। মা তখন একরকম কান্নাকাটি করে। মা আমাকে বলে যে আমি দুনিয়াতে পাগল দেখেছি কিন্তু এরকম পাগল দেখি নাই। এরকম কি কোনো মানুষ হতে পারে? নিজের বউয়ের পেটের বাচ্চারা এইভাবে কেউ মেরে ফেলে? নিজের সন্তানকে কেউ এইভাবে মারে? আমার মা তখন কান্নাকাটি করতেছে যে তুই কাজটা ভালো করিস নাই, তুই বউর উপরে জুলুম করতেছিস, বউর উপরে অত্যাচার করতেছিস, এভাবে সন্তান মেরে ফেলাটা তো ঠিক হয় না। মা খুবই কান্নাকাটি করে, অতিরিক্ত কান্নাকাটি করে। মাকে বুঝালাম মা ঠিক হয়ে যাবে, আমার বাচ্চার প্রয়োজন নয়, আমার বউকে প্রয়োজন, আমার বউ আমার সাথে থাকুক, এতে আমি সন্তুষ্ট। এরপর যেটা হইলো যে এরপরে মানে 3য় বৎসরে মানে 3 বৎসরের মাথায় যখন এবার আবারও রুজিনা বাচ্চা কনসেপ্ট করলো। এবার বাচ্চা কনসেপ্ট করার পরে রুজিনা তখন এখান থেকে চলেই গেছে। মানে হঠাৎ করে আমার বাড়ি থেকে চলে গেছে, পেটে বাচ্চা আসছে, আসার পর আমার বাড়ি থেকে চলে গেছে। এটা সম্ভবত আমার মা প্ল্যানিং করে পার করে দিয়েছে যে তুই এখানে থাকলে তোর স্বামী তোর পেটের বাচ্চা নষ্ট করে ফেলবে, তুই এখানে থাকিস না, তুই বাচ্চা নিয়ে চলে যা, মানে তোর পেটের বাচ্চা নিয়ে তুই চলে যা। পরে রুজিনা বাড়ি থেকে চলে গেছে। আমি তো ওরে এত ভালোবাসতাম যে অন্ধের মতো ভালোবাসতাম, ওকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। বিভিন্ন জায়গা করে খুঁজতেছি, এইখানে ওইখানে। আমার যে আত্মীয় স্বজন আছে অনেকের কাছে বলি যে অনেকের বাড়িতে গেছে কিনা, রুজিনার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, বা রুজিনার যে আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে, বিভিন্ন জায়গায় আমি রুজিনারে খুঁজতেছি না, কোথাও ওরে পাইতেছি না, কোনো জায়গায় ওর কোনো ঠিকানা পাই না। এবং ঠিকানা না পাওয়ার পরে হঠাৎ করে মানে আপনার বাচ্চা হওয়ার প্রায় মাসখানিক পরে আমি খবর পাইলাম রুজিনা আমার মায়ের এক আত্মীয়র বাড়িতে রুজিনা আছে। আমি ওইখানে গিয়ে রুজিনারে ধরছি। তখন বাচ্চা পেটে বড় হয়ে গেছে, হয়তো আর মাস বা 15 দিনের ভিতরে বাচ্চা প্রসব হবে। আমি এখানে যে বললাম রুজিনা তুমি কী করলাম? আমি ওর পেটের দিকে তাকিয়ে দেখলাম যে পেট প্রচণ্ড বড় হয়ে গেছে। আমি বলি তুই যদি মরে যাও তাহলে তো আমি বাঁচবো না। আমাকে বলে আরে কিচ্ছু হবে না, কেন এরকম পাগলামি করতেছো? এরকম পাগলামির তো কোনো মানে হয় না, আমি মরে যাবো কেন? আমার মা তখন আমার বুঝাইতেছে বাবা তুই পাগলামি করিস না, তোরে কোন ফকিরে কোন কথা বলছে এই কথার উপরে বিশ্বাস করে তুই বাচ্চা নিবি না? তোর তো আর কোনো ভাই নাই, তা তোর ভবিষ্যতের কি হবে? তুই তোর বউয়ের বাড়ি নিয়ে আয়। পরে আমার সম্পূর্ণ আমার মতের বিরুদ্ধে গিয়ে আমি তখন রুজিনার আমার বাড়িতে আনি এবং আমি তখন নামাজ পড়ি, আল্লাহ আমার বউয়ের যাতে কিছু না হয়, আমার বউয়ের যাতে কোনো ক্ষতি না হয়, আল্লাহ আমার বউকে তুমি সুস্থ রেখো, আমার বউকে তুমি ভালো রেখো। একটা পর্যায়ে আমার বাচ্চা যেদিন হবে ওই দিনটা ছিল শুক্রবার। আমি জাস্ট আল্লাহর কাছে প্রার্থনা করছি, জুমার নামাজ পড়ছি, মসজিদে মিষ্টি দিয়েছি, হুজুরকে 2 দোয়া পড়াইছি। আপনার রাত্র প্রায় 11:30 কি 12টার কাছাকাছি ওই মুহূর্তে তখন ব্যথা ওঠার পরে প্রচণ্ড রকমের ব্যথা, মানে ব্যথা বলার মতো না। একটা পর্যায়ে দেখলাম যে না অবস্থা খুব খারাপ। যে আয়া ছিল আমাদের বাড়ির এক আয়া মহিলা ছিল, তিনি বলতেছে যে অবস্থা ভালো না, আপনারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করেন। এবং এভাবে বলার পরে আমি তখন করলাম কি যে ডাক্তারের কাছে নিয়ে যাব। পরে আমি তখন তাড়াতাড়ি করলাম, তারে নিয়েই করলাম কি মানে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম এবং ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আপনার প্রায় রাত্রে 3টার দিকে ডাক্তার আমার নিউজ দিল যে তারা খুব কষ্ট করে বাচ্চাটাকে বাঁচাইছে, কিন্তু আমার বউকে বাঁচাতে পারে নাই, আমার বউ মারা গেছে। ডাক্তার বললে যদি আরও আগে নিয়ে আসতেন তাহলে হয়তো বাঁচানো যেত, কিন্তু আপনারা অনেক লেট করে ফেলেছেন। অনেক লেট হওয়ার কারণে মানে বাচ্চাকে উল্টা পাল্টা পেট থেকে টেনে বের করার চেষ্টা করার কারণে এই সমস্যাটা হয়েছে, আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি। আমি চিৎকার দিয়ে মারে বললাম যে মা আমি তো বলেছি আমার সন্তান হলে পরে আমার বউ মারা যাবে, তোমরা তো আমার কথা বিশ্বাস করলে না।
আজকে দেখলে তো আমার সন্তান ঠিকই হলো, কিন্তু আমার বউটা মারা গেল। তোমরা আমার বউটাকে হত্যা করেছো। বা আমি রুজিনাকে অনেক ভালোবাসি। রুজিনা আমাকে বলতো আমার যদি সন্তান হয় তাহলে সন্তানের জন্য আমরা ওখান থেকে এটা কিনবো, ওইটা কিনবো, এবং বাচ্চা হওয়ার আগে থেকেই ও বাচ্চার জন্য শপিং করা শুরু করে দিয়েছে। বাচ্চার জন্য এটা কিনতো, ওটা কিনতো, বিভিন্ন ড্রেস কিনতো, এই সেই কিনতো। পরের দিন আমার নবজাতক শিশু আর আমার বউকে নিয়ে, বউয়ের লাশ নিয়ে তখন আমি বাড়িতে আসি। এর মাঝে রুজিনার বাবা মা তারাও আসে। দিনের প্রায় 12:30টার দিকে তখন রুজিনার দাফন কাফন হয়। রুজিনার দাফন কাফন হওয়ার পরে, দাফন হয়ে যাওয়ার পরে আমি আপনার জোহরের নামাজ পড়ে ওর দাফন করি। তো দাফনের কাজ সম্পূর্ণ হওয়ার পরে বাচ্চাটা তখনও খুবই ছোট। তা আমাদের বাড়িতে এক আয়া মহিলা ছিল, উনি আবার বাচ্চার যত্ন করতে পারতো, মানে নার্সিং করতো আর কি। উনি তখন আমার এই বাচ্চাটারে দেখভাল করে। মোটামুটি বাচ্চাটা বড় হয়। এরকম করে প্রায় আপনার 6-7 মাসের মতো আমার বাচ্চাটা মোটামুটি থাকে। বাচ্চা যখন প্রায় আপনার 9 মাস বয়স, এরপর আমি আর বিয়ে শাদী করিনি। আর বিয়ে শাদী করি নাই, নতুন করে কাউরে নিজের জীবনের সাথে জড়াতে চাইনি। বাচ্চাটা যখন 9 মাস বয়স, 9 মাস বয়সে আমার বউ, তখন আমার বাচ্চাটা হঠাৎ করে এই 9 মাস বয়সে এসে আমার বাচ্চাটা প্রচুর কান্নাকাটি করে। মানে আমিও নাকি এরকম 9-10 মাস বয়সে আমার কান্নাকাটি শুরু করি ছোটোবেলায়। ওই বয়সে আমিও নাকি এরকম চিৎকার করতাম, কান্না করতে করতে লাল হয়ে যেতাম। আপনার মাগরিবের আজান দিলেই আমার কান্নাটা শুরু হতো। একইভাবে আমার বাচ্চারও মাগরিবের আজানটা দেওয়া মাত্র ওর কান্নাটা শুরু হয়, এবং এমন বিকটভাবে ও কান্না করতো যে ওর কান্নাকাটি দিয়ে আশেপাশের কোনো মানুষ থাকতে পারতো না। আমার ছেলে হয়, ছেলেটার নাম আমি রাখি ফাবেল। আমার বউয়ের সাথে ফাবেল রাখি, আমার মা রাখে। তো আমার ফাবেল হওয়ার পরে ওইরকম করে কান্না করতো। তো আমার মা একদিন আমার বলে যে ছোটোবেলায় তুইও তো কান্না করতে এরকম, তোরা কবরস্থানে নিলে ভালো হতো, আমি তোর বাচ্চাটারে কবরস্থানে নিয়ে যাব। আমি বলি মা তুমি কবরস্থানে নিও না, এত ছোটো বাচ্চারা কবরস্থানে নিলে সমস্যা হবে, আমার তো সমস্যা হয়েছে। মা বলে কিচ্ছু হবে না। মা আমার বাচ্চাটাকে নিয়ে কবরস্থানে গেত, কবরস্থানে গেলেই বাচ্চাটা ভালো হয়ে যেত। আর যখনই ধরেন আমার মা বলে আমার ওয়াইফের যে কবর ছিল, কবরের পাশে রাখলেই নাকি বাচ্চা ঠান্ডা, আর একটু কান্নাও করতো না। এবং যখনই আসরের পর আমার বাচ্চা কান্না শুরু করে দিত, আমার মা দৌড়ে বাচ্চা নিয়ে কবরস্থানে চলে যেত এবং গিয়েই আমার বউয়ের ভাঙা কবরে আমার বাচ্চাটা রাখতো, পাশে রাখলেই আমার বাচ্চা ভালো হয়ে যেত, আর কান্না করতো না। এখানে আধা ঘন্টা 5 মিনিট রাখার পরে আমার মা আবার নিয়ে আসতো। তো এরকম করতে করতে মাঝে মাঝে আম্মা আমাকেও দিত যে তুইও একটা কাজ কর, ওইখানে নিয়ে রাখ, ওইখানে রাখলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। তো আমিও তখন কী করতাম, ওইখানে নিয়ে আমার ওয়াইফের কবরের কাছে নিয়ে বাচ্চারা রাখতাম, ভালো হয়ে যেত। এভাবে আপনার শনিবার দিনে ছিল, শনিবারে বিকালবেলা আসরের পরে আমি দোকান থেকে আসছে, বাজার থেকে। ওই সময় বাজারে আমি আমাদের কিছু আপনার পুঁই শাক আর আপনার কলমি শাক আমার আম্মা নিয়েছিল, এগুলো বিক্রি করার জন্য। তো মাগরিবের আগে বিক্রি করে বাড়িতে আসছি। আসার পর থেকে আমার বাচ্চাটা কান্না করতেছে। আম্মা আমারে বলে এরপরের দিন আমার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে। আম্মা আমারে বলে আজকে তো আমি কবরস্থানে নিতে পারবো না, তুই একটু কবরে নিয়ে যা বাচ্চাটারে। তো আমি কোলে করে নিলাম, আদর করতে করতে নেওয়ার পরে আমার ওয়াইফের কবরটা তখন প্রায় একটু ভেঙে গেছে, একটু ভাঙা হয়ে গেছে, ঘাস উঠছে কবরের উপরে, উঠে কবরটা অনেকটা ভাঙা। আমি তখন করলাম কি, কবরের পারে বাচ্চাটারে রাখলাম, মানে ভাঙা কবরটার পাশে বাচ্চাটা রাখলাম। রাখার পরে আমি তখন আমার প্রচুর প্রস্রাবে পাইছে। তো আমি তখন এই মানে উঁচা জায়গায় এখানে 5-6টা কবর আছে, কবর কিন্তু বেশি না। আমি বাচ্চাটা এখানে রেখে তখন কিন্তু আপনার এশারা মানে মাগরিবের আজান দেন, এটা মাগরিবের আজানের আগে। আমি তখন পাশে গিয়ে প্রস্রাব করতেছিলাম, এবং প্রস্রাবটা শেষ করে আমি আসলাম, আইসে দেখতেছি যে এখানে আর আমার বাচ্চাটা নাই। বাচ্চাটা নাই থাকার পর মেয়ে দিক সেদিক দেখতেছি, কোনো মানুষও নাই, কোনো কুকুরও নাই যে কোনো কুকুরে কামড় দিয়ে নিয়ে গেল, বা কোনো মানুষও নাই, কেউ নিতে বাচ্চাটারে নিয়ে গেল কে। আমি আর বাচ্চাটারে দেখতে পাচ্ছি না, এদিক সেদিক খোঁজাখুঁজি করতে দেখতেছি না। এবং আমি তখন দৌড়ে আমাদের মসজিদে হুজুরের কাছে গেলাম। ওই পাশেই কবরস্থানের পাশে মসজিদ ছিল। হুজুরে যাইল, হুজুরে এই ঘটনা। হুজুরে তখন দৌড়ে আসছে, এবং ওই মুসল্লি ছিল কয়েকজন নামাজ পড়ার জন্য আসছে, মাগরিবে নামাজ পড়ার জন্য, তারাও তখন আসছে। তো সবাই আমার গালাগালি করতেছে, তুই কি পাগল হয়েছিস, এই রাতের বেলায় বাচ্চারা নিয়ে কবরস্থানে আসলি কেন, তুই ভাঙা কবরের পাশে তোর বউয়ের ভাঙা কবরের পাশে তোর বাচ্চারা রাখলি কেন। এরকম করে সবাই তখন খোঁজাখুঁজি করতেছে, না 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 না, পাই নাই, মানে টোটালি আর পাওয়াই যায় না যে কোথায় গেল, মানে কোনোভাবেই পাওয়া যায় না। এবং পরের দিন আপনার এই দিনের বেলায় তখন আমি হুজুরের কাছে কান্না দিতে, মনে আমার বউয়ের ভাঙা কবরের ভিতরে বাচ্চা ঢুকে গেল কিনা। তো সবাই বলে ভাঙা কবরে বাচ্চা ঢুকলে তো বাচ্চা কান্নাকাটি করতো। আমি বললাম আমার বউয়ের কবরটা আমি খুলবো। তা বলতেছি এটা কী ধরনের কথা বলো, কবর খুলবো? আমি বললাম কবর খুলবো। তাই এখানে যে আপনার যে ইয়ারা ছিল, হুজুররা ছিল, ওদেরকে ধরলাম,
গ্রামের লোকজনকে দিলাম, আমি আমার বউর কবর আমি খুঁড়বো, কবরের মধ্যে সমত আমার বাচ্চা আছে। যাই হোক, দুপুরে জোহরের আজানের পরে সবাই তখন সিদ্ধান্তে উপনীত হলো যে ঠিক আছে, তারা কবর খুলবে। এরপরে কবর খোঁড়া হলো এবং কবর খোঁড়ার পরে আশ্চর্য ব্যাপার, আমার সন্তানের গায়ে যে চাদরটা ছিল, এরপরে যে কাপড় ছিল, এই কাপড়গুলো কবরের ভিতরে পাওয়া গেল। কবরের ভিতরে আমার বাচ্চার কাপড়গুলো পাওয়া গেল, কিন্তু আমার আমি আর আমার বাচ্চাটারে পাইলাম না। না পাওয়ার পরে সেখানে আবার আমার বউর কবর আবার আগের মতো করে দাফন করে দেওয়া হলো। এরপরে আমার বাচ্চা কোথায় গেল, কোন জায়গায় গেল, আমি আর বুঝতে পারলাম না। অনেক কবিরাজের কাছে, ঠাকুরের কাছে, কোনো কবিরাজের কাছে গেলে বলে আমার বাচ্চাকে জিনেরা নিয়ে গেছে, আমার বাচ্চা জিনের স্বর্গে আছে। এরকম বাচ্চার চিন্তা করতে করতে আমি প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার বাচ্চাটা এখান থেকে হারিয়ে যাওয়ার 21 দিন পরে আমি একদিন আপনার এই রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়বো বলে আমি বিছনার মধ্যে বসি, আমার সে জায়গায় ঘুম চলে আসে এবং ঘুমের মধ্যে আমি দেখতে পাই আমার বাচ্চা আমার কোলে, আমার ওয়াইফের কোলে। আমার ওয়াইফ একটা সাদা কাপড় পরে আছে, আমার বাচ্চাটারে কোলে নিয়ে আসে, বাচ্চাটার আদর করতেছে, আমি নিজের চোখে দেখলাম। অবাক করা বিষয় হচ্ছে, একইভাবে আমার মাও ওই দিনে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আম্মাও বিছনার মধ্যে বসেছিল, আমার আম্মাও তন্দ্রায় গেল কিছুটা, আমার আম্মা এই স্বপ্নটাই দেখলো। ঠিক যেভাবে আমি স্বপ্নটা দেখলাম, একটা গাছের নিচে আমার বাচ্চা, আমার ওয়াইফ আমার বাচ্চাটারে কোলে নিয়ে বসে আছে, সেমভাবে আমার মাও সেটা স্বপ্নে দেখলো। এবং আমার মা আর আমরা সবাই তখন বিশ্বাস করতে বাধ্য হলাম যে রুচিনই হয়তো আমার সন্তানকে নিয়ে গেছে। কিন্তু একটা বিষয় কোনোভাবে আমি বুঝাইতে পারলাম না, যে কবর ভেঙে গেছে, কবরটা ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু কবরের ভিতরে এমন কোনো গর্ত ছিল না যে গর্ত দিয়ে কবরের ভিতরে কোনো কিছু যেতে পারে, অথচ আমার বাচ্চার এই কাপড় চোপড় কবরের ভিতরে কিভাবে গেল। এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পেলাম না, যে আমার বাচ্চার কবরের ভিতরে এই কাপড়গুলা গেল কী করে। আর একটি টাইমে আমার মা আর আমি কিভাবে এই স্বপ্ন দেখলাম। এরপর থেকে আমার মা তখন আমাকে পুনরায় আবারও বিয়ে করালো, এবং বিয়ে করানোর পরে আমার ওই ওয়াইফের ঘরে আর কোনো সন্তান হয়নি। আজকে প্রায় আমি বহু বছর আমার এই বউকে নিয়ে সংসার করি। আমার মা বউকে অনেক ডাক্তার কবিরাজ অনেক কোথাও নিয়ে গেছে, কিন্তু আমার বউয়ের ঘরে আর কোনো সন্তান হয়নি। আমার মা আমাকে তৃতীয় বিয়ে করানোর জন্য চেষ্টা করে, আমি আর বিয়ে করলাম না। এবং আজও আমি ঘুমার রাতের বেলায় চোখটা বন্ধ করতে গেলে আমি একটা জিনিসই স্বপ্নে দেখি, একটা জিনিসই চিন্তা করি, যে আমার বাচ্চার কাপড় কী করে আমার বউয়ের কবরে ঢুকলো। এবং এট এ টাইমে আমি আর আমার মা কীভাবে একই স্বপ্ন দেখলাম, যে আমার বাচ্চা আমার মৃত বউয়ের কোলে বসে আছে। এই জিনিসগুলো জল্পনা কল্পনা করে করে আমার সময়গুলো কাটে। আজ বেশ কয়েকদিন ধরে হলো আপনার গল্পগুলো শুনতেছি, এবং আপনার একটা গল্প শুনে এরকম আমার কাছে মনে হলো যে আমার গল্পটা আমি বলি, তাই আপনাকে আমার গল্পটা জানালাম। যদি আপনার মন চায় আপনি আমার গল্পটা শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বন্দনাগরী চট্টগ্রামের ভাই সৌরভের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আসলেই ভয়ানক একটা গল্প ছিল, বিশেষ করে গল্পের লাস্টের দিকটা। কবরের উপরে বা ভাঙা কবরে সন্তানকে রেখেছে ঠিক আছে, কিন্তু এরপরে একটা মানুষ প্রস্রাব করে আসতে কত সময় লাগে। উনি যেটা বললো যে উনি যেখানে প্রস্রাব করেছে তার পিছনেই হচ্ছে কবরটা ছিল, এবং এরপরেই সে প্রস্রাব করে উঠে দেখে বাচ্চা নাই। তো বাচ্চাকে কোনো কুকুরে বা কোনো কিছু নিয়ে গেলে তো এখান থেকে নিয়ে যাবে, কিন্তু বউয়ের ওই ভাঙা কবরের ভিতরে কীভাবে বাচ্চার কাপড় পাওয়া যাবে, এটা আমাকে ভীষণ অবাক করেছে। এবং আল্লাহ তাআলা ভালো জানে যে বাচ্চা কোথায় আছে বা বাচ্চা কোথায় গিয়েছে। তবে আমার কাছে এটাই অবাক লাগে যে ভাঙা কবরের ভিতরে কীভাবে বাচ্চার কাপড় পাওয়া গেল। আমাদের এই পৃথিবীটা আসলে রহস্যে ঘেরা। পৃথিবীতে অনেক ঘটনা ঘটে, অনেক কিছু ঘটে যেটার বৈজ্ঞানিক কোনো রকমের সংজ্ঞা আমরা দিতে পারি না। সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, এবং আল্লাহই ভালো জানে যে পাবেল কোথায় গেল, আদৌ কি তার মায়ের কাছে গেল নাকি মারা গেল। যদি বেঁচে থাকে তো ছেলে ভালো থাকুক, আর যদি মায়ের কাছে গিয়ে যায় সেখানেও আল্লাহ তাকে ভালো রাখুক। এবং সৌরভ ভাই এরপরে বিয়ে করেছে, তার কোনো সন্তানাদি হয়নি, হয়তো এটাও আল্লাহর একটা নীলা খেলা। যাই হোক, এই গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্পের প্রসঙ্গে সৌরভকে নিয়ে যদি আপনার কোনো কথা থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো পড়ে আপনাকে উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।